আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আরও একটি বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আজকে আমরা খুব বেশি একটা ক্লাস করব না, কারণ আগামীকালকে তোমাদের পরীক্ষা। এবং এই পরীক্ষার জন্য আগামীকালকে যে যে জিনিসগুলো তোমার পাবে বা পরীক্ষাতে আসতে পারে সেই রকম উপযোগী একটা আমরা ক্লাস রেখেছি। আজকে আমরা ফাইনাল একটা ক্লাস করব। সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও এবং আমাকে জানাও যে আমার সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে সঠিকভাবে দেখা যাচ্ছে কিনা। আমরা লাইভে চলে আসলাম যথারীতি 7:15-তে আসার কথা, আমরা 7:15 থেকে 4-5 মিনিট একটু দেরি হয়ে গিয়েছে। সবাই একটু চলে আসো। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে আগামীকালকে তোমরা যা যা পেতে যাচ্ছ মোটামুটি এইটার একটা সিনারিও আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের ক্লাসে। সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও দ্রুত। হ্যাঁ, ঠিক আছে। তোমাদের 25 ব্যাচের সাথে আমাদের বাংলার যে যাত্রাটা সেটা আনুষ্ঠানিকভাবে হয়তো আজকে শেষ হবে, কিন্তু আমরা চাচ্ছি যে এটা একটা রিমার্কেবল মানে এন্ডিং হোক আর কি। আজকে আমরা এইখানে কেবল তোমাদের 1 ঘন্টা বা 1.5 ঘন্টা একটু সময় নিব এবং এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে ইনশাল্লাহ এটা আমরা বলতে পারি যে যেগুলো দেখানো হবে এই বেসিসেই প্রশ্ন আসবে এবং হুবহু এখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে? সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং আমরা খুব শীঘ্রই শুরু করব। বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু দ্রুত জানিয়ে দাও, ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। ক্লাসটা দ্রুত 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি দেখি আমাদের সাথে কারা কারা সংযুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ভাই। শোনা যায়। ওকে ওকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আজকে আমরা এমন কিছু জিনিস দেখব যেটা তোমাদের কিছু প্রশ্ন নিব, যে তোমাদের অনেক ক্ষেত্রে তোমরা দোটানার মধ্যে থাকো যে ভাই সমাস দিব নাকি উপসর্গ দিব, ভাই দিনলিপি দিব নাকি প্রতিবেদন দিব, ভাই অনুবাদ দিব নাকি পারিভাষিক শব্দ দিব। সো এইগুলো নিয়ে গোপন কিছু হ্যাকস থাকবে যেগুলো পার্সোনাল লাইফে আমি তোমাদের কাছে এটা শেয়ার করব। ঠিক আছে? সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা নট নেসেসারি যে একটা ক্লাস হবে, ক্লাসের বাইরেও অনেক দিক নির্দেশনা তোমরা পেতে যাচ্ছ। এবং অবশ্যই আমরা ফুল 100 নাম্বার আমরা ব্যাকরণ এবং নির্মিতি ফুল 100 নাম্বার আজকে কভার করবো। সো সবাই একটু দ্রুত ঝটপট সংযুক্ত হয়ে যাও। ক্লাসটা সবাই নিজেদের টাইম লাইনে এবং কলেজের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও এবং কালকে তুমি এখান থেকে হয়তো মিলিয়ে নিতে পারবে যে এখান থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। আমি তোমাদেরকে একটু দেখাই। আমি তোমাদের এখানে বেশ কিছু এমসিকিউ তো তোমাদের নাই। তোমাদের যে অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বাক্য রূপান্তর, ব্যাকরণিক শব্দশ্রেণী, হ্যাঁ, তারপর নির্মিতির সাজেশন, ভাব সম্প্রসারণ, প্রবন্ধ রচনা, এই সব কিছু আজকে থাকবে। পারিভাষিক শব্দ থাকবে, বাক্যের অপপ্রয়োগ থাকবে। সো সবাই একটু দ্রুত সংযুক্ত হয়ে যাও। আমরা ক্লাসটা শুরু করব বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে। আমরা ক্লাসটা শুরু করব না এখনই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাই। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার করো। 1-2 মিনিটের মধ্যে ক্লাসটা সবাই একটু শেয়ার করে দাও। আমি সর্বোচ্চ 2টা মিনিট একটু সময় নিব। তোমরা আই হোপ ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ, খুব ইজিলি তোমরা আমার এই স্লাইডটা দেখতে পাচ্ছ কেমন। এবং আজকের ক্লাসের যে পিডিএফটা, সেই পিডিএফটা পেতে হলে ক্যাপশনটা পড়লে এই গ্রুপের মধ্যে চলে যাবা। যদি অনেকের মনে হয় যে না ভাই আমি 1.5 ঘন্টা সময় আমি ক্লাস করতে পারবো না, আমাকে পিডিএফটা দিয়ে দিন, তারা ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে তুমি আমাদের পিডিএফটা নিয়ে নাও। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো যে তুমি স্টুডেন্ট, তোমার পিডিএফটা লাগবে। তাই তো? বলো তোমরা যেটা বলবা সেই টপিক দিয়ে শুরু করব। আমরা আজকে কোনো বেসিক ক্লাস করব না। বিগত 2-3 দিন আমরা অনেক ক্লাস করেছি। আজকে কেবল তোমাদেরকে দিয়ে দিব যে এইগুলো পড়ে যাওয়া, এইগুলো থেকে পরীক্ষাতে আসার সমূহ সম্ভাবনা থাকবে সকল বোর্ডের জন্য সম্ভাবনা থাকবে। আমরা কি শুরু করতে পারি কিনা একটু বলো। সবাই কি আসছে? বাংলা দ্বিতীয় পত্র তোমাদের আশার থেকে অনেক বেশি ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে? একটু জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো দেখে যাও, আর আজকে আমি তোমাদের জন্য কিছু টোটকা রাখছি, এইগুলো একটু মনে রাখবা। ঠিক আছে? একটু সবাই চলে আসো। দেখো আজকে তোমাদের অনেকের প্রবলেম যে ভাই কোনো একটা জিনিসের ক্ষেত্রে ধরেন যে এটা আমি অব্যয় দিব নাকি যোজক দিব, এটা নিয়ে তোমাদের প্রবলেম। বা অনেকে বলে যে ক্রিয়া বিশেষণ দিব নাকি ক্রিয়া দিব, বা এগুলোর মধ্যে তফাৎটা আসলে কি। তো এই তফাৎটা আজকে আমরা জানবো। আমরা কি শুরু করতে পারি কিনা সবাই যদি বলো তাহলে শুরু করবো আর কি। আমরা 1-2 মিনিট ওয়েট করি। বন্ধুবান্ধব যারা আছে প্রত্যেকের জায়গা থেকে ক্লাসটাতে সংযুক্ত হয়ে যায়। দেখো বাংলা দ্বিতীয় পত্র, তাই তো? বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে তোমার কিছু জায়গায় একদম সলিড নাম্বার নিয়ে আসবে। হ্যাঁ, সলিড নাম্বারের ক্ষেত্রে প্রথমেই তোমাদের যে প্রবলেমটা হয় যে উচ্চারণের মধ্যে 2টা প্রশ্ন আসে। একটা ক দাগের উচ্চারণ যেটা আসে, এই ক দাগের উচ্চারণের মধ্যে 1 নম্বর উচ্চারণের প্রশ্নের মধ্যে একটা আসে যে উচ্চারণের নিয়ম চায়। উচ্চারণের নিয়মের জন্য তোমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে
বফলা মফলা এ ধ্বনি, ঠিক আছে। এখন এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা টেকনিক বলছিলাম যে তুমি লাস্ট মানে তোমার বোর্ডে দেখো গত বছর 2024-এ কোন প্রশ্নটা আসছে, অবশ্যই একটা প্রশ্ন আসছে নিয়ম থেকে। সো সেই ক্ষেত্রে যদি এ ধ্বনি আসে তাহলে এ ধ্বনিটা বাদ দিয়ে বাকিগুলো পড়ো, বফলা মফলা লাস্টে একটু দেখে যাও। এবং বফলা মফলার মধ্যেও কমন 3 থেকে 4টা নিয়ম একত্রে আছে। যেমন শব্দের প্রথম বর্ণে বফলা উচ্চারণ হয় না, ঠিক তেমনিভাবে শব্দের প্রথম বর্ণেও মফলার উচ্চারণ হয় না। তাহলে দেখো একটা নিয়মের মাধ্যমে একটা টেকনিকে কিন্তু তোমার 2টা নিয়ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। কি লিখবা? শব্দের প্রথম বর্ণে বফলার নিয়ম হয় না, বফলা বসে না, উচ্চারণ হয় না। শব্দের প্রথম বর্ণে মফলার উচ্চারণ হয় না। কিভাবে হয় না? ধরো আমি লিখলাম স্বাদ, হ্যাঁ, শব্দের প্রথম বর্ণে বফলা। আবার আমি লিখলাম শ্মশান, দেখো শব্দের প্রথম বর্ণে আছে, কিন্তু একটু খেয়াল রাখো, শব্দের প্রথম বর্ণে স্বাদ, শব্দের প্রথম বর্ণে শ্মশানের মধ্যে মফলা। তার মানে প্রথম নিয়মটা তুমি জেনে ফেললা। বফলা এবং মফলার প্রথম নিয়মটা হচ্ছে যে শব্দের প্রথম বর্ণে বফলা বা মফলা যেটাই থাকুক না কেন এটার উচ্চারণটা হয় না, ঠিক আছে। তাহলে স্বাদের উচ্চারণটা লিখো, দন্তস্ব কি হয়ে যায়? আমরা বেসিক চেঞ্জিং এ শিখছিলাম যে দন্তস্ব তালবস্য মূর্ধন্য এটা 95% ক্ষেত্রে তালবস্য হয়ে যায়। স্বাদ সঠিক উচ্চারণ লিখে ফেললাম আমরা, স্বাদ। ঠিক তেমনিভাবে শ্মশান, মফলার উচ্চারণ হয় না শব্দের প্রথম বর্ণে। এটা কোন বর্ণে আছে? প্রথম বর্ণে। এটা কোন বর্ণে আছে? প্রথম বর্ণে। তাহলে উচ্চারণটা যেহেতু হয় না, তুমি শ্মশান এইভাবে লিখো, জাস্ট একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা। আমরা অনেকেই বন্ধুদেরকে জানাতে পারি না, কিংবা বন্ধুরা হয়তো এখনো আসতে পারে নাই, তাদেরকে একটু দ্রুত শেয়ার করে দিব ক্লাসটা, এবং ক্লাসটা শেয়ার করে ডান লিখে কমেন্ট করবো, কেমন? ডান লিখে আমরা কমেন্ট করবো ক্লাসটাতে। একটু ডান লিখে কমেন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে অনেকের কাছে আমরা ক্লাসটা যেতে পেরেছি বা পৌঁছাতে পারছি। ভাই আজকের ক্লাসটা থেকে কমন আসবে। কমন আনকমন আসলে এরকম হুবহু বলা যায় না, এবং আমি আসলে ব্যক্তিগতভাবে এটার বিপক্ষে, ঠিক আছে। সো কমন আনকমনের দিকে আমরা যাব না, কিন্তু স্টুডেন্টটা যে জিনিসটা না জানলেই নয় সেটা আমি তোমাদেরকে শর্ট টাইমের মধ্যে মানে প্রিসাইজলি যাতে তোমাদেরকে দিতে পারি। তাহলে প্রথম নিয়মটা মনে রাখবা যে উচ্চারণের নিয়মের ক্ষেত্রে বফলা মফলা শব্দের শুরুতে বফলা মফলার একটা উচ্চারণ হয় না, একটা নিয়মে তুমি 2টা শিখে ফেললা। এইবার আসো দ্বিতীয় নিয়মটা তুমি লিখতে পারো, ব এবং মফলা 2 আপন ভাই। 2 আপন ভাইয়ের মধ্যে তারা বলছে যে শব্দের মধ্যবর্ণে মফলা বা বফলা উভয়ের উচ্চারণ হয় না। তাহলে যেটাই পরীক্ষাতে আসুক তুমি লিখে দিবা, ধরো যে তোমার পরীক্ষাতে বফলা আসছে, তাহলে তুমি লিখবা যে শব্দের মধ্যবর্ণে বফলার উচ্চারণ হয় না। তোমার পরীক্ষাতে মফলা উচ্চারণ আসছে, শব্দের মধ্যবর্ণে মফলা উচ্চারণ হয় না। কিভাবে হয় না? ধরো যে মফলা দিয়ে একটা লিখেছি, তার আগে বফলা দিয়ে লিখে আশ্বিন বানান, ঠিক আছে। আর একটা বানান লিখলাম আমরা লিখলাম ধরো যে এই গ্রীষ্ম, ঠিক আছে, গ্রীষ্ম লিখলাম। আসো এখন আশ্বিন বানানের মধ্যে জাস্ট এইটা মনে রাখবা যে শব্দের মধ্যবর্ণে মফলা বা বফলার উচ্চারণটা কি হয় না, কিন্তু সংযুক্ত বর্ণের দিতে হয়, অর্থাৎ এটা যে বর্ণটার সাথে সংযুক্ত থাকবে সেটা 2 বার হবে। সেটা কয়বার হবে? দ্বিতীয় বা 2 বার হবে। সো আশ্বিন, এই যে এখানে বফলা কার সাথে আছে? তালবস্যর সাথে আছে, তাহলে তালবস্যটা 2 বার হবে আশ্বিন। আর হসন্তের নিয়মটা আমি তোমাদেরকে পড়াইছিলাম যে যদি কোনো বর্ণ সিঙ্গেল থাকে, যদি কোনো বর্ণের সাথে কোনো ধ্বনি উচ্চারিত না হয়, সেই ক্ষেত্রে কি করবে? একটা সান্ত্বনা হিসেবে একটা হসন্ত বসায় দিবা। এখন তোমাদের আরেকটা প্রশ্ন, অনেক প্রশ্ন তোমরা করো যে ভাই হসন্ত যদি না দেই তাহলে কি নাম্বার কাটবে? অবশ্যই নাম্বার কাটবে, ঠিক আছে। হসন্ত না দিলে উচ্চারণটাই চেঞ্জ হয়ে যায়। তো তুমি উচ্চারণের নিয়ম লিখতে যাবা, আর উচ্চারণটা যদি প্রমিত না হয় তাহলে তুমি এখানে নাম্বার কিভাবে আশা করো বলো? সবাই একটু যারা আমরা এখন আসতে পারি নাই, 1-2 মিনিটের মধ্যে কি আমরা ক্লাসটা সবাইকে জানাতে পারি কিনা বলো? সবাই একটু ফ্রেন্ডদেরকে জানিয়ে রাখবো। এবং আজকের ক্লাসটা খুবই চমৎকার একটা ক্লাস হবে আমাদের জন্য। আমরা খুব কম সময় ইফেক্টিভলি যাতে আমাদের সময়টাকে কাজে লাগাতে পারি, ঠিক আছে। বাংলা দ্বিতীয় পত্রের নৈবেদিক না থাকলে মরে যেতাম। আমার মতো অনেকে ফেসবুক থেকে বের হতে চায়, ক্লাসের গুগল অপ্রয়োজনীয় কমেন্ট না করে সবাই ক্লাসে মনোযোগ দাও। হ্যাঁ, সবাই মনোযোগ দাও। আমরা সর্বোচ্চ 1-1.5 ঘন্টা ক্লাসটা নিব, এত সময় আমাদের নাই, এবং এই সময় যাতে তোমরা অবশ্যই বেনিফিটেড হও। তাহলে বাইরের এই জিনিসটা বুঝতে পারছো কি? মফলা বফলার নিয়মটার ক্ষেত্রে এটারে আরেকটা টেকনিকে তোমরা আরেকটা নিয়ম বাড়াইতে পারো। কিভাবে জানো? এই যে শব্দের মধ্যবর্ণে মফলা বা বফলার উচ্চারণ হয় না, লিখবা শব্দের শেষ বর্ণে মফলা বা বফলার উচ্চারণ হয় না। তাহলে কয়টা টেকনিক হয়ে গেল দেখো। 5 মিনিটে তোমাকে মফলা বফলার 3টা টেকনিক শিখিয়ে দিলাম। মফলা বফলা আপন ভাই, তাদের মধ্যে জাস্ট তফাৎটা হচ্ছে যে মফলা এবং বফলার মধ্যে মফলা বলছে যে আমি যেহেতু একটু বড়, মফলা হচ্ছে যে বড় ভাই, মনে রাখবা মফলা বড় ভাই, বফলা ছোট ভাই। মফলা বলছে যেহেতু আমি যেহেতু বড় ভাই এই জন্য আমার উচ্চারণ হবে না।
শব্দের প্রথম বর্ণে, মধ্যবর্ণে, শেষ বর্ণে কোনো বর্ণে উচ্চারণ হবে না, কিন্তু জাস্ট আমার একটা চন্দ্রবিন্দু দিয়ে দিছে। আমি উঠে গেলে এই যে মফলাটা উঠে গিয়ে বলছে যে আমার একটা চন্দ্রবিন্দু দিয়ে দিস, দ্যাটস ইট, আর কিছু না। তারা আপন ভাই। তাহলে শব্দের প্রথম বর্ণে মফলা উচ্চারণ হয় না, শব্দের প্রথম বর্ণে বফলার উচ্চারণ হয় না। ঠিক তেমনিভাবে শব্দের মধ্য বর্ণে বফলা, মফলা কোনোটার উচ্চারণ হয় না, সংযুক্ত বর্ণটার দ্বিত্ব হয়, সংযুক্ত বর্ণটার দ্বিত্ব হয়। তাহলে গ্রীষ্ম বানাটা লিখো, গ রফলা দিলাম। দীর্ঘইকার থাকলে এটা আমরা জানি যে রস্বইকার হয় উচ্চারণের ক্ষেত্রে। মূর্ধন্য থাকলে কি হয়, তালব্য হয়। সংযুক্ত বর্ণে দিতে হবে, তার ম কার সাথে আছে, মূর্ধন্যর সাথে। তাহলে এটা যেহেতু তালব্য হয়েছে, তালব্যটা দুইবার লিখবো, গ্রীষ্ম, গ্রীষ্ম একটা চন্দ্রবিন্দু দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কিছুই না। তোমরা যদি চাও আরও কিছু টেকনিক আছে। এই আজকের ক্লাসটা মোটামুটিভাবে লাস্ট আওয়ারে তোমরা কি কি করবা, লাস্ট আওয়ারে তোমরা কি কি করবা সেটার উপরেই থাকবে ক্লাসটা। প্রত্যেকের জায়গা থেকে শেয়ার করে একটু ডান লিখে কমেন্ট করবা। আজকের ক্লাসের পিডিএফটা পেতে হলে অবশ্যই আমাদেরকে জানাতে হবে। ভাই ক্লাস করব, ঘুমের বউ জ্বালাতন করছে, জানি না ঘুমের বউটা আসলে কি। ব্যাকরণিক শব্দ শ্রেণীটা একটু পড়ান, ওকে ফাইন, ঠিক আছে। ঢাকা বোর্ডের সাজেশন দেন। দেখো পার্সোনালি পার্টিকুলারলি কোনো বোর্ডের সাজেশন দেওয়াটা উচিত না, কারণ সাজেশন যদি কমন না আসে, আজকের ক্যাপশনটা হয়তো তোমরা একটু ক্লিক বেট টাইপের, যে আগামীকাল পরীক্ষায় যা যা আসবে। এখন আগামীকাল পরীক্ষায় তো উচ্চারণ আসবেই ভাই, ঠিক না? আমি তো আর ভুল কিছু বলি নাই না, তোমরা আমি কি ভুল কিছু বললাম বলো? আগামীকাল পরীক্ষায় উচ্চারণ আসবে না? অবশ্যই আসবে। তুমি প্রশ্নটা যখন হাতে নিবা তখন তোমার প্রথম প্রশ্নটা থাকবে উচ্চারণ থেকে। কারণ উচ্চারণের দুই ক্যাটাগরির প্রশ্ন আসবে, একটা হচ্ছে যে উচ্চারণের নিয়ম লিখতে হবে 5টা উদাহরণ সহ, এই গেল একটা। আরেকটা হচ্ছে যে তোমাকে 8টা শব্দ দেয়া থাকবে। কয়টা শব্দ দেয়া থাকবে? 8টা শব্দ দেয়া থাকবে। আমি তোমাকে জাস্ট একটু দেখাই, 8টা শব্দ দেয়া থাকবে। এই 8টা শব্দ থেকে তোমার উচ্চারণ লিখতে হবে। ধরো এইরকম, হ্যাঁ, এই যে ধরো যে এই যে উচ্চারণ, ঠিক আছে? তো তুমি কি লিখবা? তুমি লিখবা যে প্রদত্ত শব্দ, তারপর লিখবা যে শুদ্ধ উচ্চারণ, ঠিক আছে? একটু বক্স করে লিখলে, অনেকে এইটাও আমাকে বলো যে ভাই পরীক্ষার খাতা যে লিখবো বক্স করে লিখবো কিনা, এটা তোমার বিষয়। তবে বক্স করে লিখলে সুন্দর হয় আর কি। এই যে এরকম থাকলো, তুমি এই পাশে লিখলা যে প্রদত্ত শব্দ, মানে যে শব্দগুলো দেয়া হলো, 8টা শব্দ তোমাকে দেয়া হলো, ওইখান থেকে তুমি যে কোনো 5টা শব্দ পিক করবা। পিক করে তুমি এখানে প্রদত্ত শব্দের পরে ওই পাশে লিখবা শুদ্ধ বা প্রমিত উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ, ঠিক আছে? সো উচ্চারণটা তুমি লিখে ফেলবা। আমি তোমাদেরকে আরেকটা কনফিডেন্স দেই, দেখো উচ্চারণ কি এই যে আজকে আইসা শিখাইতেছি বলে কি তোমরা উচ্চারণগুলো করছো? এর আগে কি এই শব্দগুলো উচ্চারণ তোমরা করো নাই? অবশ্যই করছো। সো নিজের উপরে একটু কনফিডেন্ট রাখো যে ভাই আসলে আমরা উচ্চারণটা পরে আসছি। আমরা উচ্চারণ কি আমাদেরকে কেউ শিখাইছে হাতে কলমে? কেউ শেখায় নাই। এখন 12-11 পর্যন্ত আমরা এগুলো উচ্চারণ করে আসছি, জাস্ট এখন এটা ভেঙে ভেঙে বসাবা। কি করবা? ভেঙে ভেঙে তুমি বসাবা, ভেঙে ভেঙে বসাবা। দেখো স্বাধীনতা শব্দটাই নিলাম আমরা, এটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। এখানে যেগুলো দিলাম মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ। স্বাধীনতা শব্দটা আমরা লিখলাম। এখন স্বাধীনতা শব্দটার মধ্যে তুমি প্রদত্ত শব্দ স্বাধীনতা। এখন এটা উচ্চারণটা করতে গেলে তুমি দেখো স্বাধীনতা কিভাবে উচ্চারণ করো। দন্তস্ব কি হয়ে যায়? বেসিক চেঞ্জিংয়ে আমি তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছিলাম, গত ক্লাসে, যে দন্তস্বটা কি হয়ে যায়? তালব্যস্ব হয়ে যায়। দন্তস্বটা কি হয়ে যায়? তালব্যস্ব হয়ে যায় উচ্চারণ লেখার ক্ষেত্রে। তো তালব্যস্ব লিখলাম। শব্দের প্রথম বর্ণে বফলা উচ্চারণ হয় না। আমরা কি এটা কি বলি? স্বাধীনতা না, আমরা বলি স্বাধীনতা। তাহলে আকার দাও স্বাধীনতা, ওই যে তারপর দ দিলাম। এখন দীর্ঘইকার উচ্চারণে হয় না, উচ্চারণ করার ক্ষেত্রে একটা সহজ একদম স্পন্টানিয়াস উচ্চারণ হয়, রস্বইকার উচ্চারণ হয়। তাহলে লিখো স্বাধীনতা, শেষ, ঠিক আছে? তাহলে তুমি যেইভাবে উচ্চারণ করবা সেইভাবে উচ্চারণ করবা। আমার পাশের সিটে মাইয়া পড়ছে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় কি মানে তোমাদের যে মানে কি বলে এটাকে, সেন্টার এক্সাম হলে যে সিটগুলো পড়ে এগুলোকে একদম ফিক্সড না কি বলো? ফিক্সড হইলে তো অসুবিধা। তোমরা হয়তো যোগাযোগ করে রাখো যে তুমি বফলার উচ্চারণ পড়ে যাবা, আমি ওদনির উচ্চারণ পড়ে যাবো, ঠিক আছে? খবরদার এরকম তোমরা কইটা যাও না। সহজ কিছু সেখান যাতে দেখতে পারি, সহজে যাবো। উচ্চারণটাই একটু কঠিন আমার কাছে। ব্যাকরণে নর্মালি স্টুডেন্টদের কাছে মনে হয় যে সমাস কঠিন, না, সমাসের থেকে উচ্চারণটা কঠিন কিন্তু সহজ, তুমি যেহেতু উচ্চারণগুলো করে আসছো। ধরো প্রচণ্ড, প্রচণ্ড বানানটা আমরা লিখলাম প্রচণ্ড, তাই তো? মূর্ধন্য দ। এখন প্রচণ্ডের মধ্যে প্রোর সাথে একটা ও আছে, আমরা জানি যে ও ইজ ইকুয়াল টু ওকার। তাহলে লিখলাম প্রচণ্ড, ভেঙে ভেঙে লিখে ফেলবা ভাই। মনে রাখবা কোনো যুক্ত অক্ষর রাখা যাবে না, উচ্চারণের ক্ষেত্রে কোনো যুক্ত অক্ষর রাখা যাবে না। ভেঙে ভেঙে তুমি এটা বসায় দিবা, হসন্তর জায়গায় হসন্ত দিবা। ওই যে মহানগর সিরিজের দুইটা কথার মতো, একটা হচ্ছে যে শব্দের সাথে কোনো মানে বর্ণের সাথে ধ্বনি উচ্চারিত না হইলে হসন্ত হবে, আর কোনো ধ্বনির মধ্যে যদি বর্ণের মধ্যে যদি ও উচ্চারিত হয় তাহলে ও ইজ ইকুয়াল টু ওকার। দেখো দুনিয়াতে সব ওকার দিছে, ব্রাহ্মণ এই হর সাথে কি আছে? ও আছে, আর ও আছে বলে এখানে ওকার দিছে, ঠিক আছে? সো এগুলো আমি তোমাদেরকে প্রথম ক্লাসে মোটামুটি দেখাইছিলাম। তোমাদের এখন কোন টপিকের উপরে প্রবলেম বেশি আমাকে একটু বলো তো, তোমাদের কোন টপিকগুলোতে প্রবলেম বেশি? ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দাও। ভাই ব্যাকরণিক শব্দশ্রেণী পড়ান। ইয়েস, আমরা এখন ব্যাকরণিক শব্দশ্রেণীতে যাব।
ওকে 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 ওকে, তোমাদের সময় খুবই মূল্যবান, সময় একটা মিনিটও যাতে নষ্ট না হয় এই জন্য আমি তোমাদের কমেন্টগুলো দেখছি না, একটু দ্রুত পড়ায় যাব। বলো তোমাদের ব্যাকরণিক শব্দশ্রেণী যদি লাগে, আছে আমার কাছে ব্যাকরণিক শব্দশ্রেণী, আমি তোমাদেরকে দেখাবো। ও আচ্ছা আচ্ছা, এইটা 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 সবাই একটা স্ক্রিনশট নাও তো, এটা পরীক্ষাতে আসে। উপসর্গের অর্থবাচকতা নাই, অর্থদ্যোতকতা আছে, এটা সহজ প্রশ্ন, এটা আসে, ঠিক আছে। আই হোপ এটা তোমরা অনেক জায়গা থেকে পড়েছো বা তোমরা বইয়ের মধ্যে ওইটা পাও, ঠিক আছে। উপসর্গের অর্থবাচকতা মানে হচ্ছে যে অর্থ নাই, উপসর্গগুলো অর্থ নাই, কিন্তু অর্থদ্যোতকতা মানে হচ্ছে অর্থের পরিবর্তন করার ক্ষমতা আছে, অর্থের পরিবর্তনের সক্ষমতা, ঠিক আছে। জাস্ট এই দুইটা জিনিস ভাঙলেই হয়ে গেল, উপসর্গে অর্থ নাই কিন্তু অর্থের পরিবর্তন করার ক্ষমতা আছে। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারলাম বুঝতে পারলাম ভাই, ব্যাকরণের অংশটুকু কিছু পারি না, ব্যাকরণিক শব্দশ্রেণী নাকি অনেকে পারো না। আসো সমাসে যাব আমরা, সমাসের কিছু গুরুত্বপূর্ণ সমাস তোমাদেরকে দিলাম। ওয়েট, এখানে না, ব্যাকরণিক শব্দশ্রেণী যেটাকে আমরা বলি পার্টস অফ স্পিচ। ওকে আসো, এই যে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ব্যাকরণিক শব্দশ্রেণী, যারা যারা বলছিলাম। এখন ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে কি ক্যাটাগরির প্রশ্ন আসে? ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে কিছু ডেসক্রিপটিভ প্রশ্ন আসে। যেহেতু তোমার অপশন থাকে, এখানে একটা ডেসক্রিপটিভ প্রশ্ন আসবে আর একটা নির্ণয়মূলক প্রশ্ন আসবে, নির্ধারক প্রশ্ন আসবে। এখন তোমার এই যে ব্যাকরণিক শব্দশ্রেণী, এটা তো তোমরা জানো যে এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। এখন পার্টস অফ স্পিচ মানে কি? একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রতিটা পদকেই তোমার নির্ণয় করতে হবে কোনটা কোন পদ। সো বাংলার ক্ষেত্রে এরকম, ইংরেজিতে যেরকম পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাংলাতেও 8 প্রকার। সো এই 8 প্রকার পদ কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এই 8 প্রকার, তাই তো? এখন এই 8 প্রকার তুমি নির্ণয় করবা কিভাবে, তাই তো? এখন এই নির্ণয় করার ক্ষেত্রে তুমি প্রথমেই দেখবা তোমার 8টা বাক্য দেয়া থাকবে, 8টা বাক্য থেকে তোমাকে যে কোনো 5টা বাক্য নির্ণয় করতে হবে। 5টা বাক্য নির্ণয় করার ক্ষেত্রে তুমি বিশেষ্যই পাবা 1টা থেকে 2টা। বিশেষ্য মানে নাম বোঝাবে, যে কোনো কিছু নাম বোঝাবে। আমি একটু ডিরেক্ট তোমাদের কিছু বোর্ড প্রশ্ন সলভ করি, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, যেগুলো পরীক্ষাতে আসতে পারে, এরকম কিছু বোর্ড প্রশ্ন তোমাদেরকে সলভ করি। যোজক কাকে বলে, গঠন অনুসারে বাক্য, ওয়েট ধরো, ওয়েট 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 একটা মিনিট দেখাই তোমাদেরকে। আচ্ছা, এইটাই নিলাম, এইটাই তোমাদেরকে নিলাম, এইটাই তোমাদেরকে নিলাম। আসো প্রথম প্রশ্নটা এইভাবে আসে যে নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ নির্ণয় করো, এরকম প্রশ্ন আসতে পারে সর্বনাম পদ নির্ণয় করার জন্য। অর্থাৎ একটা পেসেজ দিবে, পেসেজ থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে, এই পেসেজের মধ্যে প্রতিটা ওয়ার্ড বাই ওয়ার্ড তুমি খুঁজবা যে এখানে সর্বনাম পদ কোনগুলো। সর্বনাম মানে কি? সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন। সর্বনাম মানে কি ভাই? সর্বনাম মানে হচ্ছে প্রোনাউন, অর্থাৎ এক কথায় নামের পরিবর্তে যা ব্যবহৃত হবে। কি হবে? নামের পরিবর্তে, নামের পরিবর্তে। এখন সর্বনাম তো ইজি, নামের পরিবর্তে আমরা দেখলেই বুঝি যে আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা, এগুলো। কিন্তু না, এখানেও কিছু প্যাচ গোছের জিনিস আছে, যেমন যেটি, সেটি, যিনি, তিনি, যে, সে, এটি, ওখানে, সেখানে, এগুলো কিন্তু সর্বনাম হয়। কারণ তুমি একটু খেয়াল করলে দেখবা এগুলো কিন্তু কোনো না কোনো নামের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। আমি বললাম যে ওখানে যেও না, তাহলে ওখানে যেও না যে আমি বললাম, এই বাক্যে ওখানেটা কি তাইলে? তুমি তো প্যাচ লেগে যাবে তোমার। দেখো তো, ওখানে বলতে কি কোন একটা নামের, মানে নামটা মেনশন না করে শুধু বলছি না ওখানে যেও না, নাম মেনশন না করে আমরা বলছি ওখানে যেও না। এই তোমরা এখানে উল্টাপাল্টা কমেন্ট করতেছো, তোমরা যারা ক্লাস করতে আসছো ক্লাসটা করো প্লিজ ভাই, ক্লাসটা করো, যেটা করলে কাজে লাগবে। কেমন? উল্টাপাল্টা কমেন্ট না করো, ক্লাসটা করলে কাজে লাগবে। আর ক্লাসটা অনেকেই ফ্রেন্ডদেরকে জানাও নাই, ভাইয়া শব্দের শেষে মফলা উচ্চারণ হয় না, কিন্তু গুল্ম উচ্চারণে গুল্ম হয় কেন? নানজিবা রায় না। দেখো এটাও তোমাদের একটা নিয়ম আছে, আমি তো নিয়মে যেতে পারলাম না, তোমরা তাড়াহুড়া লাগাই দিলে যে ভাই সামনের দিকে যান, কঠিন জিনিস ভালো লাগে না। সেটা হচ্ছে যে গ দ ম, গ দ ব ম, এই 4টা বর্ণের সাথে বফলা উচ্চারণটা বহাল থাকে, ঠিক আছে। আর মফলার ক্ষেত্রে কিছু সমন্বয়ক বর্ণ আছে। সমন্বয়ক মানে কি? একটু পাওয়ারফুল বর্ণ। সো পাওয়ারফুল বর্ণগুলো হচ্ছে যে ম, উ, ল, ট, ন, ম, 5 থেকে 6টা বর্ণ। গুল্মর মধ্যেও একটা গুল্ম আমরা বানান দেখতে পাই, গুল্ম, ঠিক আছে। এটা লটা হচ্ছে যে একটা পাওয়ারফুল বর্ণ। ও বলছে যে না, মফলা শব্দের শেষ বর্ণ হয় না, কিন্তু ল যেহেতু আমি, এই জন্য কি করতে হবে, আমার একটা সুপার পাওয়ার বা একটা সুপ্রিম পাওয়ার আছে, আমার সাথে লর উচ্চারণ হবে, তাহলে তোমার লিখতে হবে, আমার সাথে মর উচ্চারণ হবে, লিখতে হবে গুল্ম, এইভাবে গুল্মটা লিখতে হবে, ঠিক আছে। পাওয়ারফুল কিছু বর্ণ, ব্যতিক্রম থাকেই, ব্যতিক্রম কিছু থাকবেই।
ঠিক আছে, ব্যতিক্রম কিছু থাকবে। সবাই একটু আমরা ক্লাসটা ভাই আপনার কমেন্ট কি পড়েন না? এই যে কমেন্ট পড়ে ফেললাম, দেখো। তাইলে এই যে সর্বনামগুলো আমরা এখন নির্ণয় করবো। ধরো যে আজ আমার বয়স 27 মাত্র, আজ আমার বয়স 27 মাত্র। অপরিচিতা গল্প থেকে একটা প্রশ্ন আসছে যে আজ আমার বয়স 27 মাত্র। এখানে এই যে অনুপম তার নিজের নামটা কিন্তু বলে নাই, নামের পরিবর্তে বলছে আমার। তাহলে আমারটা একটা পিক করলাম আমরা, একটা সর্বনাম। এখন পরীক্ষার খাতায় তুমি কিভাবে লিখবা? পরীক্ষার খাতায় পুরো প্যাসেজ লেখার দরকার নাই। কি বললাম? পরীক্ষার খাতায় পুরো প্যাসেজ লেখার দরকার নাই। তুমি লিখবা সর্বনাম পদগুলো নিম্নে লেখা হলো সর্বনাম পদ। সর্বনাম পদ লিখার পরে তুমি এরকম ভাবে ক খ এভাবে দিতে পারো। তাহলে আজ আমার বয়স 27, তুমি আমারটা লিখলে, আমারটা হচ্ছে যে একটা সর্বনাম আমরা পেয়ে গেলাম। তারপর দেখো এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়, তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। তবু ইহার, ওই যে জীবনের কথা কিন্তু এখন বলে নাই, বলছে যে এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে বড়। তাহলে জীবনের কথা, এখানে জীবনটা হচ্ছে যে একটা নাউন। এখন নাউন জীবন না ব্যবহার করে বলছে পরের লাইনে তবু ইহার একটা বিশেষ মূল্য আছে। এখন ইহা বলতে কারে বুঝাইছে? জীবনরে বুঝাইছে। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, নামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। তাহলে ইহাটা একটা সর্বনাম। আমরা অনেক ক্ষেত্রে ইহা, এটা যে একটা সর্বনাম পদ, এটা নির্ণয় করতে পারি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উল্টাপাল্টা কমেন্ট করো না কেউ, ক্লাসটা করো। তোমাদের কালকে পরীক্ষা না? আমি জানি না যে তোমরা এখানে 26 ব্যাচ 27 ব্যাচ আছো কিনা, কিন্তু 25 ব্যাচের খুবই গুরুত্বপূর্ণ সময় ভাই। তোমরা অহেতুক কমেন্ট করো না। তোমাদের পরীক্ষা যেহেতু কালকে 8 থেকে 10 ঘন্টা সময় আছে, একটু আমাকে সময় দাও। আর ক্লাসটা যারা এখনো শেয়ার করতে পারে নাই তারা একটু শেয়ার করে দাও। ক্লাসটা যারা শেয়ার করতে পারে নাই ফ্রেন্ডদের কাছে একটু জানিয়ে দাও, কিপটামি করে লাভ নাই তো, ঠিক না? তো দেখো একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহা, ইহা এখন আবার লিখার দরকার নাই, এখানে দিয়ে দিছে ইহা লিখার দরকার নাই। ইহা তো তুমি একবার নিছো, ইহা মানে জীবনে বুঝাইছে। ইহা সেই ফুলের মতো, সেই ফুল, সেইটা তুমি নিতে পারো, যেই, সেই, যে, সে, এগুলো সব সময় সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়। মনে থাকবে, বলা যায় না ভাই পরীক্ষাতেই কালকে তোমার বোর্ডে যদি সর্বনাম আসে, সর্বনাম তুমি দিয়ে আসবা। সেই ফুলের মতো যাহার বুকে, এই যে যাহার বুকে মানে কি? যার বুকে। তাহলে যার, তার, যিনি, তিনি, তিনি, যেটি, সেটি, যে, সে, এগুলো সর্বনাম পদ। এগুলো মনে থাকবে, এগুলো হচ্ছে যে সর্বনাম পদ। যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে। তাহার, এই যে যাহার, তাহার, এগুলো তুমি পাবাই একটা পেসেজের মধ্যে 5 থেকে 5টা না, অনেক বেশি তুমি এই পার্টিকুলার এই পদটা তুমি পাবা। তোমার যেগুলো একদম কনফার্ম হবা, সেই কনফার্ম পদগুলো তুমি এখানে তুলে দিবা, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে? এখন ব্যাকরণিক শব্দ শ্রেণীর কোন জিনিসটা, মানে যদি কোনো নির্দিষ্ট কোনো টপিক থাকে যে ভাই এইটা বুঝি না, এইটা বোঝাই দিন, তাহলে আমি তোমাদেরকে বোঝাবো। ভাই সমাজটা বোঝান ভাই, আমি আছি, আমার কিছু মানে ভাই 26 ব্যাচে, অনেকে 26 ব্যাচে আছো, 25 ব্যাচের ভাই খুব গুরুত্ব দিয়ে ক্লাসটা করো। আমি আবারও বলতেছি যে এই ক্লাসটা তোমরা কালকে হয়তো হুবহু এখান থেকে আমি নির্মিত অংশ দেখাবো, ব্যাকরণের পরবর্তীতে আমি নির্মিত অংশে যাব। সো সেটার জন্য তো অবশ্যই আমাকে তোমরা সাহায্য করতে হবে, নাহলে আমি কিভাবে যাব বলো? তারপর দেখো, এখন দিছে নিচে সব অনুচ্ছেদ থেকে 5টি অনুসর্গ চিহ্নিত করো। অনুসর্গ জিনিসটা কি জানো ভাই? অনুসর্গ হচ্ছে যে যেটাকে বলা হয় প্রিপোজিশন। অনুসর্গ মানে কি? প্রিপোজিশন, এক কথায় প্রিপোজিশন, 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 প্রিপোজিশন। অনুসর্গটা বাংলায় কিভাবে ব্যবহৃত হয়? বাংলায় কোনো একটা শব্দের পরবর্তীতে অন্য আরেকটা পদের সাথে সম্পর্ক স্থাপন করে, এটাকে বলা হয় অনুসর্গ। এখন ইংরেজিতে অনুসর্গ কি কি? তুমি ইংলিশের অনুসর্গ কোনগুলো কোনগুলো একটু বলো তো আমারে। ইংলিশের অনুসর্গের মধ্যে আমরা দেখতে পাই, ভাই অনুসর্গটা একটু বোঝান, অনুসর্গটা পড়ান, সমাস পড়ান। ঠিক আছে, সমাসটা বোঝান। ওকে, বাংলা ভাষার অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ সবই দেখাবো। তোমরা একটু ক্লাসটা জাস্ট বন্ধুদের কাছে শেয়ার করে দাও, কলেজের গ্রুপগুলোতে শেয়ার করে দাও, এবং আজকের ক্লাসের পিডিএফটা যদি লাগে ক্লাসটা শেষ করে তুমি আরও 4-5 ঘন্টা সময় পাবা পিডিএফটা পড়ার জন্য। সো পিডিএফটা পেতে হলে ক্লাসটা একটু শেয়ার করে আমাদেরকে পেজে জানিয়ে রাখো। ঠিক আছে? এখন আমাকে বলো যে এই যে অনুসর্গ মানে হচ্ছে প্রিপোজিশন। এখন ইংরেজিতে প্রিপোজিশন কি? টু, ফ্রম, ফর, উইদাউট, বিহাইন্ড, আপ, আন্ডার, অ্যাবভ, তাই তো, উইথ, এইগুলো। সো এগুলো বাংলা অর্থটা তুমি করো, তাইলে তুমি অনুসর্গটা পেরে যাবা। টেকনিকটা বোঝাতে পারলাম যে বাংলায় যেটাকে আমরা অনুসর্গ বলি, ইংলিশে সেটা প্রিপোজিশন। এখন টু মানে কি? প্রতি। তাহলে দেখো তো, তোমার প্রতি আর কোনো অভিযোগ নাই, এই যে প্রতিটা বলছে, এই প্রতিটা কি? একটা অনুসর্গ। দেখি আমরা বলতেছি তোমার প্রতি আর আমার কোনো অভিযোগ নাই। বাংলা ভাষায় এরকম অনুসর্গ ব্যবহৃত হয় কয়টা জানো? বাংলা ভাষায় অনুসর্গ এরকম ব্যবহৃত হয় 25 থেকে 30টা। দ্বারা, দিয়া, কর্তৃক, বিনা, বিহনে, প্রতি, সম্মুখে, অভিমুখে, উপরে, নিচে, দরুন, নাগাদ, হ্যাঁ, ছাড়া, প্রতি, এইগুলো আর কি। সো দেখো এখানে আর কি কি আছে। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই, তোমার অবস্থান এখন আমার চেয়ে
অনেক দৃঢ়, আমার চেয়ে দৃঢ়। এই যে চেয়ে, তোমার চেয়ে দৃঢ়, এই চেয়েটা হচ্ছে এখানে একটা অনুসর্গ। সবাই বলো তো এই চেয়েটাকে আমরা ইংরেজিতে কি বলি বলো? প্রিপজিশন হিসেবে এটাকে আমরা ইংরেজিতে কি বলি? চেয়েকে আমরা কি বলি বলো তো? খুদে গল্প দিনলিপি কত পৃষ্ঠা লেখা উত্তম? এই শোনো, খুদে গল্প দিনলিপি আমি তোমাদেরকে বলি, দিনলিপি মানে হচ্ছে দিনের বর্ণনা। তো দিনের বর্ণনাটা অবশ্যই 2 পৃষ্ঠা ক্রস করবা, 2 পৃষ্ঠা ক্রস করবা। আজকে কিন্তু তোমাদের জন্য আরেকটা ম্যাজিক আছে, আরেকটা ম্যাজিক হচ্ছে যে তোমরা অনেকেই বলো যে ভাই আমি রচনা কয় পৃষ্ঠা লিখবো বা রচনার পয়েন্টগুলো জানো না। দুনিয়াতে যে কোনো রচনার পয়েন্ট আজকে আমি তোমাদেরকে দিয়ে দিব। দুনিয়াতে যে কোনো রচনা তুমি লিখতে পারবা, আমি তোমাদেরকে কিছু কমন পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? এই জন্য ক্লাসটা পুরোটা তোমাদের করতে হবে। তারপর দেখো, তাই তোমার সাথে, উইথ, ঠিক আছে? ইংরেজিতে এটাকে আমরা বলি উইথ। তাহলে দেখো ইংরেজিতে যেটা প্রিপজিশন, বাংলা সেটা অনুসর্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তোমার সাথে পাল্লা দেওয়া আমার অনুচিত। তোমার পানে, পানে মানে হচ্ছে দিকে, পানে মানে কি? দিকে। তোমার দিকে, দিকে মানে কি? টু। তোমার দিকে মনের মতো করে মন রাঙানোটাও এখন আমার জন্য বেমানান। এই যে জন্য, জন্যটাকে ইংরেজিতে আমরা কি বলি? জন্য হচ্ছে যে ফর, ঠিক না? তো তুমি ভাই অনুসর্গটা কি আর প্রবলেম হবে? অনুসর্গের টেকনিকটা কি বুঝাতে পারলাম? যে অনুসর্গ হচ্ছে যে এমন কিছু পদ, যেই পদগুলোকে আমরা ইংরেজিতে প্রিপজিশন হিসেবে শিখি, প্রিপজিশন হিসেবে শিখি। অর্থাৎ প্রিপজিশন যেটা ব্যবহৃত হবে বাংলায় সেটাই অনুসর্গ হয়ে যাবে। এখন কি কি আছে? চেয়ে, পানে, জন্য, সাথে, প্রতি, বিহনে, দ্বারা, নাগাদ, দরুন, সত্যে, অভিমুখে, সম্মুখে, উপরে, নিচে, দিকে, এইগুলোই হচ্ছে অনুসর্গ। এগুলোই কি অনুসর্গ? যারা বলছিল যে ভাই অনুসর্গ পারি না বা অনুসর্গ দেখায় দেন, এইটাই হচ্ছে অনুসর্গ। এই শোনো, তোমরা এইসব করছো কেন? তোমরা যদি তোমাদের যদি ক্লাসটা দেখো, ক্লাসটা কাদের জন্য? ক্লাসটা স্পেশালি আজকে 25 ব্যাচের জন্য। 25 ব্যাচের এরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমাকে তোমরা খুব বেশি ওই যে মানে তাড়াহুড়া করো না। আমি যে কোনো একটা টপিক নিব, যেমন ধরো অনুসর্গটা, তোমার আর প্রবলেম থাকার কথা না। যারা একদম শুরু থেকে ক্লাসটা করতেছো, অনুসর্গতে সত্যি করে বলো তো অনুসর্গ আসলে এখন পারবা না, বাক্যের মধ্যে চিনবা না। এখন চাইলেও আমি তোমাকে একদম যে কোনো চ্যাপ্টার বেসিক থেকে পড়াতে পারবো না, কিন্তু আমি তোমাকে দেখাতে পারবো যে প্রশ্নগুলো যেভাবে আসে তুমি এইখান থেকে টেকনিকের মাধ্যমে অনুসর্গটা পরীক্ষার হলে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, এটা অনেক বোর্ডে আসছে, এটা অনেক বোর্ডে আসছে। বলছে চিনি দিয়ে শরবত গুলে নাও, শরবত গুলে নাও। ধরো যে তোমার আব্বু বা তোমার আম্মু তোমারে বলছে যে চিনি দিয়ে শরবত গুলে নাও। তো তোমাদেরকে বাক্য আকারে আসে, বাক্য আকারে এরকম ভাবে দিল। ক নম্বর প্রশ্ন, 8টা বাক্য দিবে, বলবে যে কোনো একটা পার্টিকুলার পদের নিচে টান দিবে। এখন বলতো চিনি দিয়ে শরবত গুলে নাও, এখানে দিয়েটা কোন পার্টস অফ স্পিচ? দিয়েটা কোন ব্যাকরণিক শব্দশ্রেণীর ক্ষেত্রে? দিয়েটা কোন পদ? ঠিক আছে, দিয়েটা কোন পদ বলো? দিয়েটা কোন পদ হবে? সবাই একটু বলো তো, দিয়েটা কোন পদ হবে? দেখি দেখি দেখি, এটা পারো কিনা। দিয়ে এটা কোন পদ হবে? দিয়েটা কোন পদ হবে? রচনা কত প্যারা দিতে হবে ভাইয়া? 12 প্যারা দিলে কি মার্ক পাবো? রচনার ক্ষেত্রে মনে রাখবা, যত বেশি প্যারা দেওয়া যায়, যত বেশি পয়েন্ট দেওয়া যায়, তো তুমি চেষ্টা করবা যে রচনার ভিতরের লেখার থেকে আধা পৃষ্ঠা পরে পরে বা প্রতি পৃষ্ঠায় একটা করে যাতে তোমার পয়েন্ট থাকে, ঠিক আছে? এখন রচনার ক্ষেত্রে আমি যাব, সামনের দিকে যাব। আপাতত তোমরা আমাকে বলো চিনি দিয়ে শরবত গুলে নাও, এখানে দিয়েটা কি? বিশেষ্য বিশেষণ পড়ানোর দরকার নেই, ক্রিয়া বিশেষণটা আমি একটু দেখাই দেবো তোমাদেরকে। এখন আমি ক্রিয়া বিশেষণটা দেখাই দিব। তার আগে আমাকে বলো অনুসর্গটা তোমরা ক্লিয়ার কিনা। অনুসর্গটা যদি ক্লিয়ার হয় আমরা একটু তাহলে সামনের দিকে যাব। অনুসর্গটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। ক্লাসটাতে যারা সংযুক্ত হয়েছে সবাই একটু আমরা ক্লাসটাতে রিয়েক্ট দিব, একটা রিয়েক্ট দিয়ে রাখবো এবং বন্ধুদেরকে এখনো যারা আসতে পারে নাই মেনশন করে রাখবো। এইবার দেখো তোমাদেরকে ক্রিয়া বিশেষণটা একটু দেখাই দিই। নিচের অনুচ্ছেদ থেকে 5টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় করো। ওকে ওকে ওকে, ঠিক আছে। ক্রিয়া বিশেষণটা কই জানি দেখছিলাম, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ কই? অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ নির্ণয় করো। আচ্ছা, ক্রিয়া বিশেষণটা দেখাই দিই, দেখো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ মানে কি? অ্যাডভার্ব। ক্রিয়া বিশেষণ মানে কি? ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যে অ্যাডভার্ব, ঠিক আছে? এখন এই ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যে পদ ক্রিয়াকে বিশেষায়িত করবে, যে পদ ক্রিয়াপদ তো আমরা বুঝি, ক্রিয়াপদকে
বিশেষিত করবে, ক্রিয়াপদকে বিশেষিত করে, মডিফাই করে, বিশেষিত করে। মনে রাখবা ক্রিয়া বিশেষণ চেনার টেকনিকটা হচ্ছে যে ক্রিয়াকে তুমি প্রশ্ন করবা, ক্রিয়াকে তুমি প্রশ্ন করবা তিনটা পদের মাধ্যমে, তিনটা প্রশ্ন করবা, কখন, কোথায়, কোথায়, কিভাবে, ঠিক আছে, কখন, কোথায়, কিভাবে, এই তিনটা দিয়ে প্রশ্ন করলে ক্রিয়া বিশেষণ তুমি নির্ণয় করতে পারবা। এবং ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে যেটা ক্রিয়াকে বিশেষিত করবে, ক্রিয়াকে কি করবে, মডিফাই করবে, ক্রিয়া সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দিবে, ক্রিয়া সম্পর্কে এক্সট্রা কোনো ইনফরমেশন দিবে, এটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। বাক্যের ক্রিয়া বিশেষণ নির্ণয় করা আজকের পর থেকে আর তোমাদের প্রবলেম হবে না। জাস্ট একটু দেখো যে ক্রিয়া বিশেষণটা কিভাবে নির্ণয় করব, বা এগুলো তো পারি। ঠিক আছে, এগুলো পারলেও দেখো সমাসটা যাচ্ছি ভাই, সমাস যাচ্ছি। তাহলে ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে অ্যাডভার্ব, যেটাকে ক্রিয়াপদকে বিশেষিত করবে সেটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ। আমি তোমাকে বললাম একটা প্রশ্ন এরকম আছে, চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। এটা তোমাদের অনেক বোর্ডে আসছে, চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, এবং এটা বোর্ডে আসার পরেও এটা আবার আসে, এই প্রশ্নটা বারবার করে, চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। এখন আমাকে বলো তো এই বাক্যের মধ্যে প্রতিটা পদ কি তুমি নির্ণয় করতে পারবা কিনা, বলো। চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, এখন আমাকে বলো তো নামছে এটা কোন পদ, নামছে, নামছে বলতে এখানে একটা ক্রিয়াপদ বোঝানো হয়েছে। মনে রাখবা একটা আদর্শ বাক্য হতে হলে বাক্যের মধ্যে ক্রিয়াপদ থাকতে হবে, ক্রিয়া ছাড়া কিন্তু বাক্য হয় না। অর্থাৎ একটা বাক্যে যদি ভার্ব না থাকে, কাজ যদি না থাকে, তাহলে সেটা ক্রিয়া মানে বাক্যটা হবে না আর কি। তো চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে, এই বাক্যে নামছেটা কি হবে, নামছে হচ্ছে যে একটা ক্রিয়া, ঠিক আছে। এখন নামছের আগে দেখো তো যাত্রীরা কিভাবে নামছে, যাত্রীরা কিভাবে নামছে, ক্রিয়াপদকে কি প্রশ্ন করবা, আমি আবার বলতেছি ক্রিয়া বিশেষণ নির্ণয় করতে হলে ক্রিয়াকে প্রশ্ন করবা, ক্রিয়াকে তুমি কোশ্চেন করবা, ক্রিয়াকে তুমি প্রশ্ন করবা কখন, কোথায়, কিভাবে, কখন, কোথায়, কিভাবে। তাহলে তুমি ক্রিয়ারে প্রশ্ন করো তো কিভাবে নামছে, তাহলে তুমি উত্তর পাচ্ছ যে লাফিয়ে নামছে। কিভাবে নামছে, লাফিয়ে নামছে। এবং এই নামাটা যদি একটা ক্রিয়াপদ হয়, নামছে এটা একটা ক্রিয়াপদ, এবং ক্রিয়া সম্পর্কে একটা বাড়তি তথ্য দিচ্ছে, বাড়তি ইনফরমেশন, বাড়তি, ক্রিয়া বিশেষণ মানে হচ্ছে বাড়তি তথ্য দিচ্ছে। এখন শুধু নামছে বললে হইতো যে চলন্ত বাস থেকে যাত্রীরা নামছে, না বলে বলছে যে যাত্রীরা লাফিয়ে নামছে, লাফিয়ে নামছে। তার মানে এই লাফিয়েটা হচ্ছে যে এখানে একটা ক্রিয়া বিশেষণ। ইংরেজিতে আমরা কি বলি, ইংরেজিতে এটাকে বলি আমরা অ্যাডভার্ব, ইংরেজিতে এটাকে আমরা বলি অ্যাডভার্ব। যে শি স্পিক্স, সে কথা বলে, মেয়েরা কথা বলে, শি স্পিক্স, সে কথা বলে, এটা একটা ভার্ব। আমি বললাম যে শি স্পিক্স লাউডলি, সে জোরে কথা বলে, সে জোরে কথা বলে, তাহলে এই যে লাউডলিটা এটাই হচ্ছে যে ক্রিয়া বিশেষণ, সে কিভাবে কথা বলে, জোরে কথা বলে। তার মানে ক্রিয়া সম্পর্কে যখন কোনো ইনফরমেশন দিবে সেটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ, সেটাকে বলা হবে ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, আমি তোমাদেরকে সমাসের সাজেশন দিব, অবশ্যই সমাসের সাজেশন দিব। সমাসটা দেন না কেন, আয় হায় তোমরা সমাসের জন্য পাগল হয়ে যাচ্ছ। দেখো সমাসের সাজেশন এখানে আছে, সমাসের সাজেশন কই, সবই আছে, এইটা তোমাদেরকে একবার পড়ানো হয়েছে, এই স্লাইডটা তোমাদেরকে একবার পড়ানো হয়েছে। এই দেখো সমাসের ক্ষেত্রে এই যে আমরা সমাসের পেয়ে গেলাম, এই যে আমরা সমাস পেয়ে গেলাম, এই যে সমাসের ক্ষেত্রে তোমাদের প্রশ্ন যে ভাই সমাসের ক্ষেত্রে শুধু বেশ বাক্য লিখলেই হবে, হ্যাঁ সমাসের নাম লেখা লাগবে না, সমাসের ক্ষেত্রে দুইটা কাজ করা লাগবে। কারণ তোমার প্রশ্নের মধ্যে থাকে যে বেশ বাক্য সহ সমাস নির্ণয় করো, তার মানে তোমার বেশ বাক্যটা মানে বড় বাক্যটাও লিখতে হবে, আবার এটা কোন সমাস সেটা তোমার লিখতে হবে। এবার আর একটা প্রশ্ন তোমাদেরকে, ছোট্ট একটা জিনিস বোঝাই, তুমি যাতে এই দুশ্চিন্তায় না পড়ো যে পরীক্ষার হলে গিয়ে আমি সমাস দাগাবো নাকি উপসর্গ দিব। পরীক্ষাতে কিন্তু দুইটাই আসবে, পরীক্ষাতে সমাসও আসবে, উপসর্গ আসবে, অপশনাল হিসেবে। তুমি আগে থেকেই সেট করো, সমাস এখন যারা পড়ো নাই একদম, তারা পড়ার দরকার নাই, তুমি উপসর্গটা ভালো করে পড়ো, উপসর্গ কাকে বলে, উপসর্গ কত প্রকার, উপসর্গের প্রকারভেদগুলো এটা পড়ে ফেলো। বা ওই যে কমন যে প্রশ্নটা, জাতীয় প্রশ্ন, যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, জাস্ট এইটা পড়ে ফেলো, তাহলে সমাসটা তুমি ইজিলি স্কিপ করতে পারছো। এমন তো না যে পরীক্ষার মধ্যে সমাসেই অ্যান্সার করতে হবে, না, সমাস ছাড়াও তুমি উপসর্গ অ্যান্সার করতে পারবা। আমি বোঝাতে পারলাম জিনিসটা তোমাকে? সমাস পারি ভাইয়া, খালি পাস হলেই হবে। হ্যাঁ মোটামুটি এখানে যারা আসছো পাশের জন্যই আসছো, আমি বুঝতে পারছি, সমস্যা নেই। যারাই আসুক পাশের জন্য, এ প্লাস পাওয়ার জন্য যারাই আসুক, তারা এখান থেকে যাতে কিছু নিয়ে যেতে পারে, ঠিক আছে। আমরা অহেতুক কমেন্ট করে তাদেরকে চেষ্টা না করি, ঠিক আছে, অপচেষ্টা না করি।
তাহলে সমাসের ক্ষেত্রে কি করবা টেকনিকটা, সমাসের ক্ষেত্রে তোমরা তিনটা সমাস পড়ে যাবা, একটু তিনটা সমাস পড়ে যাবা। একটা হচ্ছে যে কর্মধারয় সমাসটা পড়ে যাবা, কর্মধারয় সমাস পড়ে যাওয়া, তৎপুরুষ সমাসটা দেখে যাবা, তৎপুরুষ সমাস বিভক্তি লোপ পাবে, ঠিক আছে। কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, এবং কর্মধারের মধ্যে অনেকগুলো আছে, সবগুলো একটু দেখে যাবা, উপমান উপমিত দেখে যাবা, তৎপুরুষ সমাস, এবং আরেকটা জিনিস তোমরা পড়বা সেটা হচ্ছে যে দ্বিগু সমাস পড়বা, দ্বিগু সমাস, ঠিক আছে। দ্বিগু সমাস চেনার টেকনিকটা হচ্ছে যে দ্বিগু সমাসের পূর্বপদে সংখ্যা থাকবে এবং পরপদে বিশেষ্য থাকবে, ঠিক আছে, এবং পরপদ প্রধান হবে। যেমন আমরা বললাম যে চৌরাস্তা, পরীক্ষাতে আসলো চৌরাস্তা কোন সমাস, তাহলে চৌরাস্তার মধ্যে তুমি দেখো তো চৌ মানে 4 একটা সংখ্যা, রাস্তা একটা বিশেষ্য, ঠিক আছে। তাহলে পূর্বপদের সংখ্যা এবং পরপদে যদি বিশেষ্য থাকে সেটা হবে দ্বিগু সমাস, এবং এটার বেশ বাক্যের ক্ষেত্রে জাস্ট সমাহারটা অ্যাড করে দিবা, 4 রাস্তার সমাহার। বোঝাতে পারলাম আমি জিনিসটা? 4 রাস্তার সমাহার। আমি নির্মিত অংশে যাব, তার আগে তোমাদেরকে এটা যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে তোমাদেরকে নির্মিত অংশে নিয়ে যাচ্ছি না আপাতত, ঠিক আছে। নির্মিত অংশের ক্ষেত্রে কি লাগবে? উপসর্গের রচনামূলক উত্তর দিলে কি নাম্বার কম দিবে? না, উপসর্গের রচনামূলক প্রশ্ন দিলে নাম্বার কম পাবে না, 5 নাম্বার থাকবে। 5 নাম্বারের মধ্যে ইজিলি তুমি যদি ঠিকঠাক মতো লিখতে পারো 5-এর মধ্যে 5 পাবা, আইদার সর্বোচ্চ 4 পাবা, ঠিক আছে। 5-এর মধ্যে 5 পাওয়ার সম্ভাবনা আছে, নইলে তুমি 4 পাবে, কম দিবে না। ভাই এমসিকিউ কি আসবে না রে ভাই, আমি কাদের পড়াইতেছি যে এইচএসসি পরীক্ষার আগের দিন এসে বলে যে ভাই এমসিকিউ আসবে না। হেই বেটা, এইচএসসি আসবে কেন, এই এমসিকিউ আসবে কেন? তোমাদের পরীক্ষা হচ্ছে যে ফুল রিটেন, লিখিত অংশ, 30 নাম্বার ব্যাকরণ, বাংলা বানান, উচ্চারণ, সমাস, উপসর্গ, ব্যাকরণিক শব্দশ্রেণী, পার্টস অফ স্পিচ, এগুলো আমরা প্রথম ক্লাসে পড়াইছি। আমি তোমাদেরকে কিছু নির্মিতির সাজেশন দিব, তারপর আবার উপরে যাব তোমাদের যদি লাগে। তোমাদের ম্যাক্সিমামই চাচ্ছ যে ভাই আমাকে উপসর্গ সমাস দেন, নির্মিতির সাজেশনটা একটু দেখাই আমরা, হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্রের নির্মিতির সাজেশনটা ওপেন হচ্ছে, তোমরা একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো তোমরা। ওকে, এই যে আমরা পেয়ে গেলাম আমাদের সাজেশন। দেখো আমাদের সাজেশনের ক্ষেত্রে আচ্ছা, পারিভাষিক শব্দ কি তোমরা ঠিকঠাক মতো পড়ছো? পারিভাষিক শব্দের মধ্যে কিন্তু তোমাদেরকে একটা লিস্ট দিয়েছিলাম, একটা ভিডিওতে আমি বলেছিলাম যে পারিভাষিক শব্দের ক্ষেত্রে তোমরা 40 থেকে 50-60টার মতো পারিভাষিক শব্দ দিয়েছিলাম, এগুলো তোমরা পড়েছো। সবাই কি পারিভাষিক শব্দগুলো পড়ছো নাকি আবার আমরা একত্রে সবাই পড়বো পারিভাষিক শব্দগুলো? বলো তো আমারে। স্যার আপনি আমার কমেন্ট দেখেন না। তানজিয়া ইসলাম ভাইয়া দম্পতিটা একটু বুঝিয়ে দেন। দেখো দম্পতি শব্দটার বেশ বাক্যটা তোমাদেরকে একজন প্রশ্ন করছো। দম্পতি শব্দটা কিভাবে দ্বন্দ্ব সমাস হইলো? দেখো দম্পতি শব্দটা আসছে জায়া ও পতি, মানে স্বামী ও স্ত্রী থেকে আসছে, তাই তো, জায়া ও পতি। এখন যে সকল সমাসে দুনিয়াতে যে সকল সমাসে উভয় পদ প্রদান থাকে, কয়টা পদ প্রদান থাকে? 2টা পদ বা উভয় পদ প্রদান থাকে, সেটাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তাহলে জায়া ও পতি বলতে ধরো যে স্বামী স্ত্রীকে বুঝাইতেছে। এখন দম্পতি বলতে আমরা কি বুঝি? স্পাউস বলতে কি আমরা শুধু স্বামীকে বুঝি নাকি শুধু স্ত্রীকে বুঝি? তোমাদের উত্তর আসবে যে ভাই দম্পতি বলতে আসলে এখানে একটা কাপল, ছেলেকেও বুঝি, একটা মেয়েকেও বুঝি, স্বামীকেও বুঝি, স্ত্রীকেও বুঝি। তাহলে এই যে স্বামী স্ত্রী একসাথে যেটা হচ্ছে সেটাতে আমরা দম্পতি বলছি। তার মানে এই দম্পতিটা হচ্ছে একটা উভয় পদ প্রদান, এবং দুনিয়াতে কেবল উভয় পদ প্রদান সমাসটাই হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেমন চা বিস্কুট, বাবা মা বলতে বাবাকে বোঝায়, মাকে বোঝায়, দোয়াত কলম, তাল তমাল, আয় ব্যয়, অহিনকুল, দা কুমড়া, ঠিক আছে। সো এগুলোকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের সর্বদা উভয় পদ প্রদান, ঠিক আছে, 2টা পদে প্রদান থাকবে। আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম। ভাই পারিভাষিক শব্দটা একটু দেখান। গুড, পারিভাষিক শব্দ শুরু করেন। এই যে আমি জানতাম তো তোমরা পারিভাষিক শব্দ। আচ্ছা নির্মিতিতে আসতেছি, তোমরা যেহেতু পারিভাষিক শব্দটা চাইছো একটু দেখাই দিই, কি আর করবো, তোমরা ছোট ভাই মানুষ, ছোট বোন মানুষ, তোমাদেরকে তো দেখাইতেই হবে আমার।
ওইটা একটা মিনিট, আমি পারিভাষিক শব্দে যাচ্ছি। মোটামুটি এগুলো পড়ানো হয়েছে, এই জন্য আমি ধারাবাহিকভাবে কোনো কিছু পড়াইতেছি না, কারণ পড়াইলে দেখা যাবে যে সেম জিনিস তোমাদের পড়া হচ্ছে, তোমাদের সময় কম। আমি জাস্ট আজকে যেটার জন্য আসছি সেটা হচ্ছে যে তোমাদেরকে সলিড কিছু নাম্বার দেখাই দেবো নির্মিত অংশে। দেখো গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ, মনোযোগ সহকারে আমার সাথে 5টা মিনিট তোমরা থাকবা কিনা আমাকে বলো। 5 থেকে 7 মিনিট আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ এই পারিভাষিক শব্দগুলো দেখাই দেবো। তার আগে যারা যারা বন্ধুদেরকে এখনো জানাতে পারি নাই, ক্লাসটা একটু শেয়ার করে রাখবো কন্টিনিউয়াসলি। ক্লাসের পিডিএফটা পেতে হলে কিন্তু ক্লাসের যে শেয়ার করেছো সেটা কিন্তু দেখাতে হবে, ঠিক আছে? ওকে ওকে, পারিভাষিক শব্দটা আমি দেখাচ্ছি ভাই, পারিভাষিক শব্দ দেখাচ্ছি আমি, রচনার পয়েন্টও দেখাবো, সবই দেখাবো। তোমাদের বাংলা প্রথম পত্রের যে প্রবলেমটা হয়েছে সেইটা আমি তোমাদেরকে কি করব, কোপ আপ করে দেবো ইনশাল্লাহ। দেখো পারিভাষিক শব্দ, গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ, দেখো এখানে যেগুলো আছে আমি বলছি না যে হুবহু এগুলো আসবে, কিন্তু তোমার একটা কনফিডেন্ট তৈরি হবে নিজের মধ্যে এগুলো পড়লে, যে না আমি তো মোটামুটি পারিভাষিক শব্দ পড়ে গেছি, সেগুলো পারবো। এখন তোমাদের অনেক প্রশ্ন যে ভাই আমি যদি গুগল থেকে যে পরিভাষাগুলো আছে বাংলা শব্দার্থগুলো এগুলো দিলে হবে কিনা, উত্তর হচ্ছে যে গুগলের যে শব্দার্থ আর পারিভাষা কিন্তু সেম না, ঠিক আছে? পারিভাষিক শব্দের ক্ষেত্রে গুগলের শব্দার্থ এবং পরিভাষা সেম না, পরিভাষাটা কি না, সেম না। এই ক্ষেত্রে তুমি চেষ্টা করবা টু দা পয়েন্টে দেওয়ার জন্য। ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। বুকলেট পুস্তিকা আমি একদম ফার্স্ট পড়ে যাব, জাস্ট একবার আমার সাথে সাথে বলবা, মিলাই নিবা। ডিসপোজাল মানে হচ্ছে কোনো একটা জিনিস নিষ্পত্তি করা, মীমাংসা করা, ঠিক আছে? এটা মীমাংসা অর্থেও তোমরা লিখতে পারো, মীমাংসা, মীমাংসা। ট্রেজারি মানে কোষাগার। কনস্টিটিউশন সংবিধান, কনস্টিটিউশন সংবিধান। লেটিটিউড মানে হচ্ছে অক্ষাংশ। জিস্ট মানে সারমর্ম, তোমার পরীক্ষাতে সারমর্ম কিন্তু আসবে, সারমর্ম সাজেশন আমাদের আছে। নোটিফিকেশন মানে হচ্ছে প্রজ্ঞাপন, নোটিফিকেশন মানে হচ্ছে যে প্রজ্ঞাপন। 100%, 100% না বলি 99% তোমরা যে কোনো বোর্ডে কমন পাবা। রেফারেন্ডাম মানে হচ্ছে গণভোট, রেফারেন্ডাম মানে কি, গণভোট। ক্যাপিটালিজম পুঁজিবাদ, ক্যাপিটালিজম পুঁজিবাদ। ডকইয়ার্ড মানে হচ্ছে পোতাঙ্গন, মানে তুমি সামনে কোনো একটা জায়গায় যদি কোনো কিছু রোপণ করা হয়, ঠিক আছে, রোপণকৃত জায়গা। ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যে কারাদণ্ড। ইমপিচমেন্ট আরেকটা আছে, ইমপ্রিজনমেন্টের পরে আরেকটা আছে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিশংসন, ইমপিচমেন্ট মানে কি, অভিশংসন। আর ইমপ্রিজনমেন্ট, প্রিজন মানে হচ্ছে কারাগার, ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে কারাদণ্ড। মেনুস্ক্রিপ্ট মানে হচ্ছে পাণ্ডুলিপি। পাণ্ডুলিপি জিনিসটা কি জানো ভাই? পাণ্ডুলিপি মানে হচ্ছে যে, ধরো আমি তোমার একটা উদাহরণ দিই, ওয়েট একটা মিনিট, ধরো যে এই বইটা, হ্যাঁ অনেকদিন যাবত বই খোলা হয় না, তোমাদের মতো হয়েছে আর কি, যাই হোক এই যে বইটা, ঠিক আছে, এই বইটা লেখার ক্ষেত্রে, হ্যাঁ এটার যে প্রথমের যে হার্ড কপিটা বা মূল অংশটা সেটাকে বলা হয় পাণ্ডুলিপি। তাহলে আমরা মনে রাখবো মেনুস্ক্রিপ্ট, মেনুস্ক্রিপ্ট যদি পরীক্ষাতে আসে তাহলে আমরা লিখবো এটা পাণ্ডুলিপি অর্থে ব্যবহৃত হয়, মেনুস্ক্রিপ্ট। তারপর দেখো ম্যানিফেস্টো মানে ইশতেহার, ম্যানিফেস্টো মানে হচ্ছে ইশতেহার। তোমার এলাকায় কয়দিন পরে নেতারা যাবে না, এরকম পাঞ্জাবি কোট এগুলো পরে, মুজিব কোট পরে যাবে না, গিয়ে বলবে যে আমি যদি নির্বাচিত হয় তাহলে এই দিব, বিদ্যালয় করে দিব, রাস্তাঘাট করে দিব, এই উন্নয়ন করব, সেই উন্নয়ন করব, তোমাদেরকে বিবাহ করে দিব, তোমাদের পড়াশোনার ব্যবস্থা করে দিব, সব কিছু করে দেবো। এই যে প্রতিশ্রুতিটা দেওয়া হয় এইটাকে বলা হয় ইশতেহার বা ম্যানিফেস্টো, এটাকে বলা হয় ইশতেহার বা ম্যানিফেস্টো। অরবিট মানে হচ্ছে কক্ষপথ। দেখো 1 মিনিটে মোটামুটি আমরা অনেকগুলো পড়ে ফেললাম। তারপর দেখো এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী, এক্সিকিউটিভ মানে নির্বাহী। সেন্সাস মানে হচ্ছে আদমশুমারি, সেন্সাস মানে কি, আদমশুমারি, বা এটা অনেক বইয়ে তোমরা জনশুমারি হিসেবে পড়েছো। পাসপোর্ট মানে হচ্ছে ছাড়পত্র। মেমোরেন্ডাম স্মারকলিপি, মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। স্টিপেন্ড মানে হচ্ছে বৃত্তি, অনেকেই তোমরা বৃত্তি পাও। সাবোটেজ, এটা আমাদের সময় আমাদের ময়মনসিংহ বোর্ডে এটা আসছিল। সাবোটেজ মানে হচ্ছে অন্তর্ঘাত। আপডেট মানে হচ্ছে হালনাগাদ। সভারেন্টি মানে হচ্ছে সার্বভৌমত্ব, সভারেন্টি মানে কি, সার্বভৌমত্ব। রেভিনিউ রাজস্ব, রেভিনিউ রাজস্ব, এগুলো ম্যাক্সিমামে আমরা পড়ে আসছি, কিন্তু এক্সাম হলে ঠিকঠাক মতো মনে থাকে কিনা এটা একটা সন্দেহ। কারণ পারিভাষিক শব্দ আসবে তোমাদেরকে 15টা, 15টার মধ্যে তুমি 10টা তোমার উত্তর করতে হবে। সো চেষ্টা করবা যে 10টার মধ্যে যাতে 10টাই থাকে। পারিভাষিক শব্দের পিডিএফটা দিয়েন ভাই, হ্যাঁ পারিভাষিক শব্দের পিডিএফটা আমি দিব। রচনার পয়েন্ট দিন, রচনার পয়েন্ট সব কিছু পাবা। ক্লাসটা একটু থাকো, 1 ঘন্টা একটু সময় দাও। ক্লাসের পিডিএফগুলো আমাদের গ্রুপে পাবে, ঠিক আছে, বাংলা উইতন্তর, এখানে গেলে তুমি পাবে। রেভিনিউ রাজস্ব। ট্রেড মানে হচ্ছে বাণিজ্য। ইনভেস্টিগেশন মানে হচ্ছে তদন্ত। স্ট্রাইক মানে হচ্ছে ধর্মঘট, স্ট্রাইক মানে ধর্মঘট। একিউজড মানে হচ্ছে অভিযুক্ত, একিউজড মানে কি, অভিযুক্ত। অর্ডিনেন্স মানে হচ্ছে অধ্যাদেশ। পেন্ডিং মানে হচ্ছে মুলতবি। গুডস মানে হচ্ছে পণ্য, ঠিক আছে। এটা আবার দেখো উত্তেজনার ঠেলায় গুড দিয়ে দিও না, গুড মানে ভালো, গুডস মানে পণ্য বা দ্রব্যাদি বা দ্রব্যকে বোঝায়, ঠিক আছে, দ্রব্যকে এখানে বোঝানো হয়েছে। শেষ, আমাদের দুইটা স্লাইড শেষ। এবার আসো, এগুলো কিন্তু আমরা সবাই পড়েছি না আমরা?
ইয়েস। দেখো ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ। ফ্যাকাল্টি মানে কি? অনুষদ। ফ্যাকাল্টি বলতে আমরা আসলে অনুষদকে বুঝি। ফ্যাকাল্টি মানে অনুষদ। ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ। এক্সিবিশন মানে হচ্ছে প্রদর্শনী, কোনো কিছু দেখানো হয়। অনেক সময় আমরা ফটো এক্সিবিশন দেখাই না, মানে ছবি প্রদর্শনী। অনারারি মানে সম্মানী। অনারারি মানে হচ্ছে সম্মানী। কোনো কোনো জায়গায় তোমরা বইয়ের মধ্যে ও বৈতনিক পাইছো, মানে যেটার বেতন নাই আর কি, ঠিক আছে? ও বৈতনিক মানে নির্ধারিত বেতন নাই, কিন্তু একটা অনারারি দেওয়া হয় আর কি, সম্মানী দেওয়া হয়। কোল্ড স্টোরেজ মানে হচ্ছে হিমাগার। হ্যাঁ, কোল্ড স্টোরেজ, হিমাগার। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। ডায়ালেক্ট উপভাষা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডায়ালেক্ট। নার্সারি মানে হচ্ছে তরুশালা। নার্সারি মানে হচ্ছে তরুশালা। এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা। এমবার্গো মানে কি? নিষেধাজ্ঞা। এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত। আমরা এটা জানি, এক্সকিউজ। এক্সকিউজ মানে কি বোঝায়? এক্সকিউজ মানে আসলে অজুহাতকে বোঝায়। তারপর দেখো গুড উইল মানে হচ্ছে সুনাম। গুড উইল মানে হচ্ছে যে সুনাম। গুড উইল শব্দটা শুনে আমাদের একটা ভালো পজিটিভ একটা চিন্তাধারা তৈরি হয়েছে। গুড উইল মানে হচ্ছে সুনাম। মনে থাকবে তো? গুডউইল মানে হচ্ছে যে সুনাম। এমসিকিউ কি আমাদের আসে স্যার? এই তোমাদেরকে কেমনে বোঝাই রে ভাই? এমসিকিউ কেন আসবে তোমাদের? তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নাই। বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নাই। 30 নাম্বার আসবে ব্যাকরণ, আর 70 নাম্বার আসবে নির্মিতি। মানে জাস্ট লিখে যাবা আর কি। লিখার টেকনিক তো কিছু আছে, বেশি বেশি নাম্বার পাওয়ার জন্য কি কি করবা। লিজ মানে ইজারা। ইজারা মানে কি জানো? ওই যে ধরো যে আমি কোনো একটা জায়গা নির্ধারিত সময়ের জন্য আমি নিলাম, মানে নিছি আর কি, ওই যে চুক্তি অনুযায়ী, এটাকে বলা হয় লিজ, ইজারা। অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ। অ্যালটমেন্ট মানে হচ্ছে বরাদ্দ। অনেক সময় আমরা বলি না ঢাকা ইউনিভার্সিটিতে তুমি কোন হলে তুমি অ্যালটেড হইছো বা কোন হলে তুমি অ্যালটমেন্ট পাইছো। পিডিএফ এর জন্য তোমরা আমাকে কেন ফোন দিতেছো ভাই? পিডিএফ এর জন্য ক্লাসটা শেয়ার করে রাখো। ক্লাস শেষ করে তোমাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে এই গ্রুপে তোমরা অ্যাড হইলেই তোমরা পিডিএফটা পেয়ে যাবে। আগে ক্লাসটা করো। অ্যালটমেন্ট। তারপর এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি। আমরা অনেক সময় এটা ডাবল ইউজ করি যে তোমার এজেন্ডাটা আসলে আলোচ্যটা কি আসলে, ঠিক আছে? এজেন্ডা মানে হচ্ছে আলোচ্যসূচি, হ্যাঁ, বা তার আসলে ভিশনটা আসলে কি, সে কি চায়, এজেন্ডা। ডোনেশন মানে হচ্ছে অনুদান, অ্যাকনলেজমেন্ট প্রাপ্তি স্বীকার। ফিকশন মানে হচ্ছে কথামালা বা কথা সাহিত্য। লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ। লিপ ইয়ার, অধিবর্ষ। আরেকটা শব্দ আছে LIGHT, লাইট ইয়ার মানে কি বলতো? লাইট ইয়ারটাও আসে, লিপ ইয়ার, লাইট ইয়ার দুইটাই আসে। হ্যালো, জি বলেন। এটা বলো লাইট ইয়ার। ভাই লাইভ ক্লাসে আমি, তুমি একটু পরে ফোন দাও। এই বলো লাইট ইয়ার, লিপ ইয়ার মানে হচ্ছে অধিবর্ষ, এবং লাইট ইয়ার শব্দের অর্থ কি দেখি তো, এটা তোমরা কতটুকু পারো? দুইটা আলাদা। তোমরা একজনে কম ফোন দিতেছো, আমি তো ক্লাস নিচ্ছি না ভাই, আমি কেমনে ফোন রিসিভ করবো বলো? লিপ ইয়ার, লাইট ইয়ার। আলোকবর্ষ, গুড। দেখো পরীক্ষাতে যাতে আমরা এক্সাইটেড না হয়ে যাই বেশি, পরীক্ষার প্রশ্ন সহজ হইলেও যাতে এক্সাইটেড না হয়, পরীক্ষার প্রশ্ন যদি আমাদের অনুকূলে না আসে আমরা চেষ্টা করে যাবো। আমাদের 3টা ঘন্টা সময়, 3 ঘন্টা সময় তোমার লাইফে আর আসবে না, এই 3 ঘন্টা সময় আর আসবে না। সো পরীক্ষার হলে অনেকে কি করে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরীক্ষা দিয়ে বলে যে আমার ভালো লাগতেছে না, চলে যায়। আইরে ভাই, তুমি এই আধা ঘন্টা বা 40 মিনিট যে রেখে আসতেছো, এই 40 মিনিটের মূল্য তুমি সারা জীবন, সারা বছর চেষ্টা করলে তুমি পারবা না। এই 40 মিনিট বাকি 40 মিনিটের মতো না, এই 40 মিনিট সবার জন্যই সার্টেইন। সো এই 3টা ঘন্টা সবাই একটু চেষ্টা করবা যে শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য। খাতাটা একটু রিভিশন দিবা, লেখা শেষ হয়ে গেলে একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা, আর প্রতিটা প্রশ্ন লিখে আসার চেষ্টা করবা। তোমার তো কোনো নেগেটিভ মার্কিং নাই যে তুমি লিখলে তোমাকে এখানে নাম্বার কেটে দিবেন বা তোমার কাছ থেকে নাম্বার নিয়ে নেবেন, না, তুমি 100-এর মধ্যে 100ই আনসার করবা, ঠিক আছে? লিপ ইয়ার, অধিবর্ষ, লাইট ইয়ার, আলোকবর্ষ। তারপর দেখো অটোনোমাস মানে হচ্ছে স্বায়ত্ত শাসিত। ডেডলক মানে হচ্ছে অচল অবস্থা। ডেডলক মানে কি? অচল অবস্থা। কোনো একটা সার্টেন পিরিয়ড বা পার্টিকুলার কোনো একটা সিচুয়েশন যদি হয়, অচল হয়ে যায়, স্থবির হয়ে যায়, সেটাকে বলা হবে ডেডলক। বুক পোস্ট মানে হচ্ছে খোলা ডাক। ইমিগ্রেন্ট মানে হচ্ছে অভিবাসী। ইমিগ্রেন্ট মানে কি? অভিবাসী। ইন্ডেক্স মানে হচ্ছে নির্ঘণ্ট। ডেপুটেশন, প্রেষণ। এডিটর মানে হচ্ছে সম্পাদক। লেজেন্ড মানে কিংবদন্তি। লেজেন্ড মানে কি? কিংবদন্তি। এগুলো অনেকগুলো আমরা দেখলে একটু পারবো। লেজেন্ড, লেজেন্ডটা আমরা ইউজ করি, কিন্তু লেজেন্ডের পরিভাষাটা আমরা জানি না।
বলো কার্টুন মানে কি? কার্টুন শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কার্টুন, কার্টুন পরীক্ষাতে এটা আসতে পারে যে কোনো বোর্ডে। কার্টুন, কার্টুন মানে কি বলো? কার্টুন শব্দের অর্থ কি? ঠিক আছে, কার্টুন মানে কি বলো? গ্রিন রুম মানে কি? গ্রিন রুম, গ্রিন রুম, গ্রিন রুম। কার্টুন এবং গ্রিন রুম এগুলো অনেক বোর্ডে বারবার আসছে, এই জন্য আমি তোমাদেরকে দিলাম। কার্টুন মানে কার্টুন লিখে আইসো না, কার্টুন মানে কার্টুন লিখে আসলে ডাব্বা পাবা, 0 নাম্বার পাবা, ঠিক আছে, বড় একটা 0। কার্টুন মানে হচ্ছে ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র, কার্টুন মানে ব্যঙ্গচিত্র। আর গ্রিন রুম মানে হচ্ছে সবুজ ঘর দিও না, গ্রিন রুম মানে হচ্ছে যে ওই যে যারা ইয়ে আছে, হ্যাঁ, যারা নায়ক নায়িকা যারা আছে তারা যে সাজগুজ করে যে ঘরে, সেটাকে বলা হয় গ্রিন রুম, ঠিক আছে, বা রিফ্রেশমেন্টের জন্য যে বিশ্রামাগার ব্যবহার করে আর কি। ব্যাংক্রাফট মানে হচ্ছে দেউলিয়া। তো যদি তোমার পকেটের অবস্থা এমন একটা অবস্থা হয়েছে যে খুলে তুমি দেখাইলে যে ভাই পকেট একদম খালি, একদম উপর নিচ করে দেখাইলা, একটা কানা করি নাই, সো এই যে অবস্থাটাকে, এটাকে বলা হয় দেউলিয়া অবস্থা, কিছুই নাই, ঠিক আছে। মনে রাখবা এই দেউলিয়াকে বলা হয় ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট, ঠিক আছে, ব্যাংক্রাফট, ব্যাংক্রাফট। হোস্টেজ মানে হচ্ছে জিম্মি, হোস্টেজ মানে হচ্ছে যে জিম্মি, যে কিডন্যাপ করে রাখা হয় না, জিম্মি করে রাখা হয় এরকম আর কি। বা এখন যে এই যে তোমাদেরকে আমি বলতেছি যে প্রতিবেদন বা প্রবন্ধ রচনা পেতে হলে পুরোটা ক্লাস দেখতে হবে, এইটাও একটা জিম্মি করে রাখা আর কি। তাহলে হোস্টেজ মানে হচ্ছে জিম্মি, মনে রাখবা, এইরকম টেকনিক মনে রাখবা। বায়োডাটা মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত। কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ। ডিড মানে হচ্ছে দলিল, ডিড মানে কি? দলিল। তোমার সাথে ধরো যে কারো কোনো যদি চুক্তি হয়, সেই চুক্তিটা যেখানে হবে সেই সেই জায়গাটাকে বলা হবে বা সেই বিষয়টাকে বলা হবে দলিল। এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ, এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে বিশ্বকোষ। গ্লোবাল মানে হচ্ছে বৈশ্বিক। অ্যাটেস্টেড মানে হচ্ছে সত্যায়িত, এটা সবাই তোমরা করছো কলেজের, যখন কোনো একটা তোমরা ফর্ম ফিল আপ করতে গেছো, কোনো জায়গায় ভর্তি হতে গেছো, তখন অ্যাটেস্টেড কপি লাগছে বা সত্যায়িত কপি লাগছে, ঠিক আছে। এইগুলো যাতে পরীক্ষার হলে ইজি ইজি জিনিস যাতে আমরা ভুল না করি। পারিভাষিক শেষ ভাই, পারিভাষিক বাদ দিয়ে দিব, একটু ওয়েট করো, ঠিক আছে। ক্লাসটা একটু শেয়ার করে রাখো তো দ্রুত ভাই, ক্লাসটা একটু শেয়ার করে রাখো কলেজের গ্রুপগুলোতে। জোন মানে হচ্ছে অঞ্চল, জোন মানে হচ্ছে অঞ্চল। ইরিগেশন মানে হচ্ছে সেচ, ইরিগেশন মানে হচ্ছে সেচ। সাবসিডি ভর্তুকি, এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবসিডি, ধরো যে তুমি কারো সাইকেলটা নিয়ে ভেঙে ফেলছো, বা কারো একটা কি নিছিলা, কারো একটা সাইকেলেই ধরলাম, মোটরসাইকেলটা নেওয়ার পরে তুমি সেটা কোনো কারণে ভেঙে ফেলছো, তখন তোমার এটা কি করতে হবে? সাবসিডি বা ভর্তুকি দিতে হবে। ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। কাস্টমস মানে শুল্ক। কনফিডেন্সিয়াল মানে হচ্ছে গোপনীয়। ফোরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস। প্যান্ডামিক মানে হচ্ছে মহামারী, করোনা প্যান্ডামিক। স্যাংশন মানে হচ্ছে মঞ্জুরি। রিফাইনারি মানে হচ্ছে শোধনাগার। ফিউডাল হচ্ছে সামন্তবাদ। কাস্টডি মানে হচ্ছে হেফাজত, পুলিশ কাস্টডিতে বলা হয় না, অনেকের মৃত্যু হয়েছে, মানে পুলিশ হেফাজতে। কাস্টডি মানে হচ্ছে হেফাজত। কাস্টম মানে হচ্ছে প্রথা। র্যাঙ্ক মানে পদমর্যাদা। ভাইভা বুক মানে হচ্ছে যে মৌখিক পরীক্ষা। হোয়াইট পেপার মানে হচ্ছে শ্বেতপত্র, ঠিক আছে। আমাদের আর বোধহয় একটা আছে, ও আচ্ছা একটা আছে, দেখো কি নোট, মূলভাব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড মানে হচ্ছে সংকেত। সিভিল ওয়ার গৃহযুদ্ধ। এগ্রিমেন্ট চুক্তি। অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক। অ্যাটম মানে হচ্ছে অণু। অ্যানেক্সেশন মানে হচ্ছে সংযোজিত, অ্যানেক্সেশন। অ্যাপেন্ডিক্স নির্ঘণ্ট, এটা আমরা বারবার পড়তেছি। অ্যাপেন্ডিক্স মানে কি? নির্ঘণ্ট। এবার আসছে আমাদের কোয়ারেন্টাইন শব্দের অর্থ কি? কোয়ারেন্টাইন শব্দের অর্থ যে সঙ্গরোধ। আমরা যখন করোনার সময়টা সিচুয়েশন ছিল প্যান্ডামিক, তখন আমাদেরকে কোয়ারেন্টাইন করতে বলা হইতো, যাদের করোনা হইতো, মানে সঙ্গটা রোধ করা হইতো, মানে অনেকের সাথে যাতে সে মিশতে না পারে, এই জন্য কোয়ারেন্টাইন মানে হচ্ছে সঙ্গরোধ। ঠিক আছে, ঠিক আছে। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপণ। এফিডেভিট, হলফনামা। আর্কিটেকচার, স্থাপত্য। ব্র্যান্ড, মার্কা। এয়ারমেইল, বিমান ডাক। বিবলিওগ্রাফি মানে হচ্ছে গ্রন্থপুঞ্জি। বিয়ারার মানে হচ্ছে বাহক। আমি একটা কাজ করবো, এখানে তোমাদের আর কয়টা আছে? পারিভাষিক শব্দ 2টা আছে। এটা পিডিএফটা পাও নাই এরকম স্টুডেন্ট মনে নাই, সবাইরে আমি এটা দিছি, ঠিক আছে। তো যারা পাও নাই তারা অবশ্যই আমাকে মানে আমি এই পোস্টের নিচে তোমাদেরকে একটা লিঙ্ক দিব, সেখানে তোমরা এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। পার্সোনালি তো অনেক দেওয়া যায় না। আমি এবার তোমাদেরকে একটু নির্মিত অংশটা দেখাবো, যেটার জন্য আজকে ক্লাসে আসা, যে পরীক্ষাতে 70 নাম্বার নির্মিতিতে, কিন্তু আমরা এখনো নির্মিতিতে এরকমভাবে গুরুত্ব দিচ্ছি না। আসো নির্মিতি অংশ আমরা শুরু করব, ঠিক আছে। নির্মিতি অংশ শুরু করব। গরু বানানটা ক্লিয়ার করেন, দরকার নাই, এগুলো তুমি গরু যেভাবে লিখে আসছো সেইভাবে লিখবে, এটা কোনো পেইন নিও না, বুঝতে পারছো? এটা কোনো পেইন নিও না তোমরা। এখন দেখো আবেদনপত্রের অপশন হিসেবে তোমাদের কি আসবে? আবেদনপত্রের অপশন হিসেবে কি আসে বলো তো? আবেদনপত্রের অপশন হিসেবে তোমাদের কি আসবে বলো?
এখন তোমাদের প্রশ্ন যে ভাই আমি দিব পারিভাষিক শব্দ দিব নাকি অনুবাদ দিব? 100% তুমি পারিভাষিক শব্দ দিবা, কারণ এখানে একদম ছাকা নাম্বার যেটারে বলে আর কি, সলিড নাম্বার, তুমি লিখলে নাম্বার পাবা। অনুবাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তুমি লাইন বাই লাইন, যদি খুব বেশি স্পেশালিস্ট না হও আর কি, খুব বেশি স্পেশালিস্ট না হলে লাইন বাই লাইন তুমি লিখতে পারবা না। আচ্ছা, এখন বলো আবেদনপত্রের অপশন হিসেবে কি আসে? আবেদনপত্রের অপশন হিসেবে আসে তোমাদের, ওয়েট একটা মিনিট, আবেদনপত্র না হলে তোমাদের কি আসবে? ওই আবেদনপত্র না হলে ইমেইল আসবে। আবেদনপত্র অথবা আইদার তুমি আবেদনপত্র দিতে পারবা, আবেদনপত্র এদার তুমি ইমেইল দিতে পারবা। ঠিক আছে, ইমেইল মানে হচ্ছে যে, ইমেইল মানে কি? বৈদ্যুতিন চিঠি। ইমেইলকে তোমরা আবার কনফিউজ হয়ে না, বৈদ্যুতিন চিঠি আবার কি ভাই? বৈদ্যুতিন চিঠি মানে হচ্ছে যে ইমেইল, ইলেকট্রনিক মেইল। ঠিক আছে, এখন তুমি আসলে কোনটা দিবা? দেখো, আবেদনপত্র এবং ইমেইল, আবেদনপত্র এবং ইমেইলের মধ্যে তুমি কোনটা দিবা? আমি তোমাদেরকে পার্সোনালি বলবো, আবেদনপত্র তোমরা সবাই পড়ে আসছো, তাই তো? আবেদনপত্র তোমরা সবাই ছোটোবেলা থেকে বিভিন্ন কারণে আবেদনপত্র তোমরা লিখে আসছো, লিখে অভ্যাস আছে। সো যদি আবেদনপত্র ডিরেক্ট কমন পড়ে যায়, যেগুলো গুরুত্বপূর্ণ একটু দেখান ভাই, হ্যাঁ, যেগুলো একদম কমন পড়ে যায়, তাহলে আবেদনপত্রটা দিবা। নাইলে তোমাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি হচ্ছে যে ইমেইলটা। ইমেইলটা কেন অপরচুনিটি জানো? এক পাতায় লিখতে হয়, আবেদনপত্র এক পাতায় লিখতে হয়, কিন্তু আবেদনপত্রের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যায় কোনো একটা বিদ্যালয়ে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদের জন্য তোমার আবেদন লিখতে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আবেদনের পাশাপাশি তোমার ওই যে জীবন বৃত্তান্ত, কারিকুলাম বাইটা যেটাকে আমরা বলি, সেটাও অ্যাড করতে হয়, বিভিন্ন জিনিস অ্যাটাচ করতে হয়। সো এই ক্ষেত্রে এগুলো স্কিপ করে তোমার যেহেতু অপশন আছে ইমেইল, ইমেইল যেহেতু কনফার্ম আসবেই, একটা টেকনিকে ইমেইলটা লেখা যায়। সো টেকনিকটা তোমরা বোধহয় সবাই জানো, আমি এটা তোমাদেরকে অনেকবার দেখাইছি। এখন তোমাদের কনফিউশনগুলো দূর করবো আমরা, যে ইমেইলের মধ্যে কি কি লিখতে হবে, বা কোন জিনিসটা ম্যান্ডেটরি আর কোনটা অব্লিগেটরি, কোনটা লেখা দরকার, কোনগুলো না লিখলেও চলে। প্রথমে আসো, প্রথমে লিখতে হবে ফ্রম, জিনিসটা লিখতে হবে। ফ্রম মানে কার কাছ থেকে এটা যাচ্ছে, তোমার নাম। তারপর লিখবা টু, তারপর কি লিখবা? টু লিখবা। ঠিক আছে, ইমেলটা শিখে নাও ভাই, এটা 100% এক পাতা লিখলেই হয়, একদম ছাকা 10 নাম্বার। বুঝছো না? বুঝো নাই না? আমি একলাই বুঝলাম। ওকে ওকে ওকে। আচ্ছা, আর আপনার নাম কি? আমার নাম নাই আপাতত। দেখো, ফ্রমের মধ্যে ধরো যে নামটা লিখলাম অন্তর, ANTOR, অন্তর @gmail.com। ঠিক আছে, এক পৃষ্ঠার মধ্যে, দেখো সুন্দর একটা পৃষ্ঠার মধ্যে। তো তোমার নামটা লিখবা এবং মনে রাখবা ইমেলের যে লেটারগুলো সেগুলো সর্বদা স্মল লেটার হবে। অন্তর @gmail.com। টু কার কাছে? ধরো যে তুমি পাঠাচ্ছ এটা রামিমের কাছে, RAMIM, রামিম @gmail.com, শেষ। ঠিক আছে, তারপরে এখানে দুইটা জিনিস দিতে হয়, কিন্তু আমি বলবো যে পরীক্ষাতে তুমি দুইটা জিনিসে যাওয়ার দরকার নেই, তুমি জাস্ট সিসি দিয়ে দিবা। সিসি এটা ব্ল্যাঙ্ক রাখবা, ফাঁকা। সিসি মানে কি ভাই? আমি বারবার তোমাদেরকে বলছি, সিসি মানে হচ্ছে কার্বন কপি, অর্থাৎ সেম ইমেইলটা যদি তুমি আরও 5-10 জনের কাছে পাঠাইতে যাও, তাদের মেইলটা বসাই দিবা, তাদের কাছে চলে যাবে, এটা তোমাদের দরকার নেই। এরপর তুমি যেটা লিখবা, ইংরেজিতে লিখবা সাবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা যাতে ভুলে না যাও। সাবজেক্টটা তোমার লিখতে হবে, সাবজেক্টটা তোমার লিখতে হবে। ইমেইলই লিখি সবসময়, ইমেইলটা দিও। আমি পার্সোনালি তোমাদেরকে বলবো ইমেইলটা লেখার জন্য। আদান হচ্ছে, আদানের জন্য আমরা বিরতি 1-2 মিনিট, আমরা কথা একটু কম বলবো, তোমরা লিখো একটু কম। ভাইয়া খাতায় কি দাগ টানা যাবে? নিউ মেসেজ হবে না ভাইয়া? খাতায় পৃষ্ঠা দাগ টানা যাবে। স্যার ইমেইলটা একটু বোঝাই দিন। হ্যাঁ, তাই তো দিচ্ছি। তাহলে তুমি এখানে কি করবা? ফ্রম লিখলা, টু লিখলা, সিসি আর সাবজেক্ট লিখলা। ঠিক আছে, সিসির পরে আরেকটা অনেকে দেও বিসিসি। আমি জানি তোমাদের এই প্রশ্নগুলো আসবে যে ভাই বিসিসি দেওয়া যাবে না। দিলেও হয়, না দিলেও হয়, ওইটা অব্লিগেটরি, দরকার নাই। সিসির পরে তুমি লিখলা সাবজেক্ট। এখন সাবজেক্টটা খুব সুন্দরভাবে তুমি এখানে লিখবা, যে সাবজেক্টে তোমাকে লিখে হয়েছে। হ্যাঁ, লিখো বই পড়ার গুরুত্ব নিয়ে, তোমার বন্ধুর বা ছোটো ভাইকে একটা বই পড়ার গুরুত্ব নিয়ে। নর্মালি চিঠির ভার্সনটা আর কি, আগে আমরা চিঠি পড়তাম না, ওই চিঠির ভার্সনটা হচ্ছে এখন মেইল। এখন কি আর হাতে কেউ চিঠি লিখে পাঠায় না। সো এই চিঠিটাই এখন আপডেটেড ডিভাইসের মাধ্যমে পাঠানো হয়, সেটাকে বলা হয় ইমেইল। জাস্ট এইটাই। এখন বলা হয়েছে যে বই পড়ার গুরুত্ব নিয়ে তোমার ছোটো ভাইকে একটা মেল লিখো আর কি। তো ছোটো ভাই যেহেতু, তাহলে তুমি কি লিখবা? স্নেহের, বা এখানে প্রিয় লিখতে পারো, স্নেহের রামিম বা প্রিয় রামিম। ঠিক আছে, লিখার পরে ইমেইলের সবচেয়ে মজার যে জিনিসটা বা সবচেয়ে টাইম মানে সেভিং যে বিষয়টা, সেটা হচ্ছে যে ইমেইলে কিন্তু ওই যে এক পৃষ্ঠার মধ্যে তুমি সর্বোচ্চ এখানে 5 থেকে 6 লাইন লিখলেই হয়ে যাচ্ছে। 5 থেকে 6 লাইন লিখলেই তোমার হয়ে যাচ্ছে।
স্নেহের করিম বা রামিম লিখার পরে তুমি ভালো মন্দ একটু জিজ্ঞেস করে ওই এক পাতার মধ্যে লিখে শেষ করবা। ইমেলটা কিন্তু 2 পাতায় যাওয়া যাবে না, আবারও বলে রাখি। তুমি যদি কোনো জায়গায় দেখে থাকো যে 2 পাতা, তাহলে ভুল, 1 পাতায় লিখতে হবে। তারপর এই যে স্নেহের রামিম থেকে শুরু করে তুমি 5 থেকে 6 লাইন লিখার পরে ইতি লিখে ফেললা, ইতি অন্তর, শেষ। এই জন্যই বলি যে ইমেলটা সহজ। জাস্ট উপরের 4টা জিনিস যদি দিতে পারো, তাহলে নিচের 5-6 লাইন আর উপরের স্নেহেরটা লিখলেই হয়ে যায়। বোঝাতে পারলাম কিনা? আমি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম কিনা বলো? সাবজেক্ট কি বাংলায় লিখবে? ডেফিনেটলি সাবজেক্টটা বাংলায় লিখবা, এখানে ইংলিশ লেখার দরকার নেই। জাস্ট 2টা মেইল যে লিখবা, মেইলের নাম, মেইল তো আর বাংলায় মেইল হয় না, ইংলিশে লিখে ফেলবা, ঠিক আছে? এবং মেইলগুলো লেখার ক্ষেত্রে যে নামের যে প্রথম অক্ষরটা সেটা তুমি স্মল লেটারে লিখবা, সেটা স্মল লেটারে লিখবা। বোঝা গেছে? জাস্ট 4টা জিনিস তোমার মাস্ট লাগবেই। ফ্রম লাগবে, টু লাগবে, সিসি মানে কার্বন কপি, মানে সেম জিনিসটা অন্য আরো 4-5 জনের কাছে যাবে। ধরো যে এই যে বই পড়ার গুরুত্ব নিয়ে তোমার ছোট ভাইকে লিখছো, এখানে যদি কোনো বন্ধু হইতো, ধরো যে শিক্ষা সফরে তুমি যেতে চাচ্ছ, শিক্ষা সফরে যেতে চাচ্ছ, বা একটা নববর্ষের শুভেচ্ছা জানাতে চাচ্ছ, বা তোমার বোনের বিয়ের কথা বা আমার বিয়ের কথাই তুমি তোমার বন্ধুকে জানাতে চাচ্ছ। এখন সেই মেইলটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে অনেকজনকে না দিয়ে একটা মেইল লিখে জাস্ট সিসি বা কার্বন কপিতে তুমি 4-5টা মেইল বসায় দিলা, তাইলে হয়ে যায়। তাইলে এই সেম মেইলটা তাদের কাছে পৌঁছে যায়। যেহেতু ভাইয়ের কাছে লিখতেছো, দরকার আছে সিসি অন্য কারো কাছে এটা পাঠানোর না, তাহলে কার্বন কপি মানে হচ্ছে যে এটা তুমি ব্ল্যাঙ্ক রাখলেই হচ্ছে। বোঝা গেছে? আমি বোঝাতে পারলাম কিনা বলো? মেইলটা তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা? ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ইমেল এইভাবে লিখলে কত নাম্বার পাবো ভাই? ইমেল এইভাবে লিখলে তুমি কমপক্ষে 9 পাবা। বা আমি যদি ভালো লিখতে পারি, আমি যদি টিচার হতাম, বা আমি যদি এই জায়গায় থাকতাম, একটা স্টুডেন্ট যদি এটা ফলো করতে পারতো, তাহলে আমি 10-এর মধ্যে 10ই দিতাম। কেননা এখানে 5 থেকে 6 লাইন সে সুন্দর লিখতে পারলে, আর ওই যে স্ট্রাকচারটা যদি মেনটেন করতে পারে, তাহলে আমি নাম্বার কেন কাটবো ভাই? মানে নাম্বার কাটতে হয় এই জন্য কাটবো, নাকি এটা আমার অভ্যাস হয়ে গেছে এই জন্য কাটবো? কোনটা? এখানে অবশ্যই 9 দেওয়া উচিত। আর একটা স্টুডেন্টকে যদি 9-10 না দেয়, তাহলে সে নির্মিত অংশে কীভাবে ভালো করবে, আর বাংলা দ্বিতীয় পত্রে কীভাবে 90+ নাম্বার পাবে বা A+ পাবে? ঠিক আছে, এবার বলো তোমরা কোন জিনিসটা আবার জানতে চাও? তোমরা যে জিনিসটা জানতে চাইবে আমি সেই জিনিসটা আবার ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, দেরি হয়ে গেলে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ইমেইলেই লিখবো ভাই। স্যার সিসিতে কি লিখবো? এই যে সিসিতে, বা স্যার পেন্সিল ব্যবহার করবো কি ভাইয়া? পেন্সিল ব্যবহার করতে পারো। এই যে এই বক্সটা লেখার ক্ষেত্রে, এই বক্সটা লেখার ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করতে পারো, ঠিক আছে? ধরো যে এই ফুল একটা খাতা, এই খাতার মধ্যে মার্জিন টার্জিন দিয়ে খুব সুন্দরভাবে এটা লিখে ফেলে আর কি, ঠিক আছে? ধরো যে এই যে একটা খাতা, এই যে পৃষ্ঠা, ঠিক আছে? এই পৃষ্ঠা থেকে তুমি লিখে শুরু করবা, এই যে ফ্রম টু সিসি সাবজেক্ট লেখার পরে এই বক্সটা এখানে ক্লোজ করে দিলা। তারপর তুমি এখানে এই যে মার্জিন তো আছেই, তারপর তুমি এখান থেকে সুন্দর করে লিখলা, ঠিক আছে? আমি একটা মিনিট দেখাই। এই যে পুরো পৃষ্ঠা, ঠিক আছে? এখান পর্যন্ত তুমি লিখে তারপর এখানে প্রিয় লিখলা। প্রিয় লিখার পরে সুন্দরভাবে প্রিয়, আমি রামিম নামটাই নেই বারবার এটা। তারপর এইতে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 6 লাইন লিখার পরে ইতি অমুক তমুক লিখে ফেললা। ইতি এই যে তোমার নামটা লিখে ফেললা, দ্যাটস ইট, ঠিক আছে? বুঝতে পারছো? ইমেইলেই দিও। আমার কাছে মনে হয় যে আবেদনপত্রের থেকে তোমাদের আজকের এই কনসেপ্টটা অনেক বেশি ক্লিয়ার হয়েছে। এর বাইরে আর কিছু না ভাই, আমি বললাম তো, আমি নিজে তুমি মানে ইমেইল লেখার ক্ষেত্রে সাজেশনটা এইটাই করবে, সাজেস্ট এইটাই থাকবে। বিভিন্ন বইয়ে বিভিন্ন প্যাচ দিছে, ওইটাতে যাওয়ার দরকার নাই। ফ্রম লিখবা, টু লিখবা, সিসি এবং সাবজেক্ট। ইমেইলটা অনেক স্টুডেন্ট এই পর্যায়ে এসে লিখতে পারো। রচনার স্টেপগুলো দেন ভাইয়া। হ্যাঁ আসতেছি, রচনার স্টেপে আসতেছি। এবার তোমাদেরকে সাজেশন দিই ইমেইলের জন্য কোন কোন জিনিসগুলো একটু লাস্ট মুহূর্তে দেখে যাবা। আবেদনপত্রের সাজেশন, আবেদনপত্রের মধ্যে তো ওই যে বললাম না, একটা বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারী শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র। সো এগুলো একটু ঘুরায় পেঁচায় দেয়, কারণ তুমি যেহেতু এখন উচ্চ মাধ্যমিকে আছো, তোমাকে তো সেকেন্ডারি লেভেলের কোনো কিছু দিবে না, হায়ার সেকেন্ডারি। তুমি তো এখন এইচএসসিতে না। তো এই ক্ষেত্রে তোমাকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি এবং আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের নিকট আবেদনপত্র লিখো। এই আবেদনপত্রটাও নর্মালি 1 পৃষ্ঠায় হয়, সেটা আমরা জানি। ধরো যে এই ক্ষেত্রে তুমি লিখবা, তারিখ লিখবা, বরাবর লিখবা, অধ্যক্ষ বরাবর। কার বরাবর লিখবা? অধ্যক্ষ।
কলেজের যে অধ্যক্ষ, তারপর তোমার কলেজের নামটা দিতে পারো। এখন তোমরা আরেকটা প্রশ্ন আমাকে করো যে ভাই তারিখটা যে লিখবো এই তারিখে কি যেদিন পরীক্ষা হবে সেই দিনের লিখাই লিখবো নাকি অন্য আরেকদিন দিলে হবে? এটা র্যান্ডম যে কোনো তারিখ দিলেই হয়, কিন্তু সামঞ্জস্যপূর্ণ তারিখ দিলেই হয় আর কি। ধরো যে তুমি এখন একটা তারিখ দিলা যেটা 24 সাল লিখে দিছো বা 25 সালের যে সময়টা এখন আসে নাই, চেষ্টা করবা পরীক্ষার দিনের তারিখটা দিলে আর কি। সো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই, তুমি যেটা পারো সেটাই দিবা। বোঝাতে পারলাম কি? ভাব সম্প্রসারণ দেখান ভাইয়া কোনটা আসবে, সারাংশ না সারমর্ম? সিলেবাসে তো সারমর্ম নেই, তোমরা সারমর্মটা বাদ দিবা। সারমর্মটা তোমাদের 25 বেসের যে শর্ট সিলেবাসগুলোতে সারমর্মটা আমি অধিকাংশ বোর্ডে দেখলাম যে সারমর্মটা বাদ দিয়ে সারাংশ থেকে প্রশ্ন করছে। এখন এখানেও তোমাদের একটা সুবিধা আছে, তোমরা 12-এ পড়ো বা হায়ার সেকেন্ডারি লেভেলে, সো এখনও তোমাদেরকে অপশনাল দিচ্ছে ভাই, মানে তুমি এইটা দিতে পারবে না এলো ওইটা, কত আরাম তোমাদের। তারপরেও তোমরা পরীক্ষা পেছানোর আন্দোলন করো। এখন ভাব সম্প্রসারণ এবং সারাংশ কোনটা দিব? আমার কথা হচ্ছে যে ভাব সম্প্রসারণটা তোমরা দিবা, কারণ আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী সারাংশ যদি ঠিকঠাক মতো লিখেও 3-4-5 লাইনে যদি সারাংশের মূল অংশটা যদি লিখতেও পারে, টিচার এখানে তার সাইকোলজি কাজ করে যে না আমি 10-এর মধ্যে তারে 10 দিতে পারবো না, আমি তারে সর্বোচ্চ 7 দিব, সুন্দর লিখলে 8 দিব বা 7-8 দিবেই, মানে 4-5 লাইনে তোমার নাম্বার দিতে কষ্ট লাগে না, টিচারের তো নিজের নাম্বার এটা। যারা দেন তাদের প্রতি আমার রেসপেক্ট। এবং বাংলাদেশের খাতা দেখার ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাই যে সারাংশ অনেক ক্ষেত্রে না পড়ে নাম্বার দেওয়া হয়, 5-6 দেওয়া হয়, যে কম লেখা হয়। সো এটা তোমাদের সাথে না ঘটুক, এই জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা ভাব সম্প্রসারণটা দিবা। কারণ ভাব সম্প্রসারণ ধরো যে আসলো শৈবাল দিগিরে বলে উচ্চ করে শির, লিখে রেখে এক ফোঁটা দিলাম শিশির, বা কীর্তিমানের মৃত্যু নেই, বা ধরো যে আমরা বললাম যে মানুষ বাঁচে তার, এটা তো কীর্তিমানের মৃত্যু নেই বলে ফেললাম, ঠিক আছে, সাহিত্য জাতির দর্পণ স্বরূপ, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে। সো যেটাই আসবে তখন 3 প্যারায় তোমরা দেও হয়তো বা মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। সো ভাব সম্প্রসারণটা তোমার নিজের মনের ইচ্ছা মতো তুমি লিখতে পারো, ঠিক আছে। সো ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে মনে রাখবা এটা কত পৃষ্ঠা হবে, 2+ পৃষ্ঠা যাতে হয়, মানে 2 থেকে 3 পাতা যাতে হয়। ভাব সম্প্রসারণ মানে তোমাদের বলছে ভাবটাকে সম্প্রসারিত করার জন্য। সো তুমি চেষ্টা করবা 2 থেকে 3 পাতা লেখার জন্য, 2 থেকে 3 পাতা লেখার জন্য। ওয়াকআউট মানে কি? ওয়াকআউট মানে হচ্ছে স্বভাবর্জন। আমরা অনেক সময় দেখি না বিরোধী দলীয় নেত্রীরা বা নেতারা যখন সংসদে যান, তাদের কোনো একটা কাজ বা তাদের এই মতটা যদি পছন্দ না হয়, তারা স্বভাবর্জন করে চলে আসেন। এটা ঢাকা ইউনিভার্সিটির সিনেটে আমরা কিছুদিন আগেও দেখেছিলাম, সাদা দল নীল দল রাজনৈতিক দল, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তাদের ভালো লাগে না, তারা সভা বর্জন করে চলে আসছেন। একত্রে সবার মিটিং হয়, যাদের ভালো লাগে না তারা চলে আসে, এটাকে বলা হয় ওয়াক আউট, ঠিক আছে, সভা বর্জন। ভাব সম্প্রসারণ কিছু দেখান ভাইয়া। ওকে, ভাব সম্প্রসারণ দেখাচ্ছি। দিনলিপি লেখার নিয়মটা দেখেন। ওকে, আমি ঠিক আছে, ঠিক আছে। তাইলে দেখো এই আবেদনপত্র গেল, আবেদনপত্র মোটামুটি গেল। তারপর প্রতিবেদন, প্রতিবেদনের অপশন হিসেবে কি আসে বলো? প্রতিবেদনের অপশন হিসেবে তোমরা কোনটা দিবা? প্রতিবেদনটার মধ্যে আমরা দেখতে পাই একটা আসে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটাতে সংবাদপত্রে প্রকাশের উপযোগী প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদন অথবা সংবাদপত্র প্রকাশের উপযোগী প্রতিবেদন। অধিকাংশ শিক্ষার্থী প্রতিবেদন দেয় না। জি ভাই, সারাংশটা ভাব সম্প্রসারণ দেখাবো ভাই, ভাব সম্প্রসারণ দেখাবো। দিনলিপি দেখান, হ্যাঁ হ্যাঁ। দেখো প্রতিবেদনটা না আসলে আসবে আমাদের কি, প্রতিবেদনের অপশন হিসেবে থাকবে তোমাদের দিনলিপি, তাই তো। এখন প্রতিবেদনের ক্ষেত্রে না দেওয়াটাই ভালো, তুমি আগে থেকে সেট আপ করে যাও, দিনলিপিটা লিখবা, তাহলে প্রতিবেদনটা বাদ দাও। আমি আজকে ক্লাসে তোমাদের লাইভে আসছি এই কারণেই, তোমাদেরকে এই ডিলেমাটা যাতে না হয় যে পরীক্ষার হলে গিয়ে আমি দিনলিপি লিখবো না প্রতিবেদন লিখবো, আমি সারাংশ লিখবো নাকি ভাব সম্প্রসারণ লিখবো, আগে থেকে সেট করে যাও। সমাস লিখবো নাকি উপসর্গ লিখবো, আগে থেকে সমাসটা বাদ দিয়ে দাও, যদি না পারো বাদ দিয়ে দাও, উপসর্গটা শুধু পড়তে থাকো, কারণ তোমার উপসর্গ আসবেই। দুনিয়াতে তো বোর্ড তো, শিক্ষা বোর্ড তো এতটাই খারাপ হয় নাই যে তোমাদেরকে শুধু সমাস দিয়ে পাঠাবে, তোমাদেরকে শুধু প্রতিবেদন দিবে, অপশন হিসেবে দিনলিপি দিবে না, এতটাও নিষ্ঠুর হয় নাই। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা এভারেজ সকল বোর্ডেই সমান প্রশ্ন এবং ভালো প্রশ্ন করবে। এখন প্রশ্ন যে দিনলিপিটা কি লিখবো ভাই? দিনলিপির প্রথম কথা হচ্ছে যে দিনলিপি মানে হচ্ছে সারাদিনের ঘটে যাওয়া জিনিসগুলো তুমি বর্ণনা করবা, এবং এইটা অবশ্যই ফর্মাল ওয়েতে। আমরা অনেক সময় ছোটোবেলায় ডায়েরি লিখতাম, তো ডায়েরি লেখার ক্ষেত্রে যেটা করতাম আমরা, সারাদিনের শুরু থেকে ঘটে যাওয়া যে উল্লেখযোগ্য বিষয়গুলো তুমি লিখবা। এখন দিনলিপিতে উল্লেখযোগ্য বিষয় প্রথমে একটু সবাই মনে রাখো, এগুলো কিন্তু কাজে লাগবে, পরীক্ষার হলে কাজে লাগবে। আমি মুখস্থ করাচ্ছি না, আমি জাস্ট পয়েন্টগুলো দিচ্ছি যে
উল্লেখযোগ্য ঘটনা তুমি লিখবা। দিনলিপিতে কোন জিনিসগুলো লিখবা? উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখবা। ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখা। লিখার ক্ষেত্রে তুমি কি করবা? ধারাবাহিকতা বজায় রাখবা, কনসিস্টেন্সি। ধরো যে দিনলিপি তোমাকে দিছে কলেজের প্রথম দিন উপলক্ষে একটা দিনলিপি লিখো, তোমার কলেজ জীবনের প্রথম দিনে দিনলিপি লিখো। সো এই ক্ষেত্রে তুমি কি করবা? দিনলিপি লিখার ক্ষেত্রে সকাল থেকে শুরু করে, ভোর থেকে শুরু করে সকাল, দুপুর, তারপর বিকাল, সন্ধ্যা, এরকমভাবে আস্তে আস্তে তুমি লিখবা। এখন সকালের পরে যদি তুমি বিকাল দিয়ে দেও, তারপর আবার তোমার একটা ঘটনা মনে পড়লো যে দুপুরে তুমি কি করছিলে, ওইটা অ্যাড করবা, নো। তাহলে তোমার কি করতে হবে? উদ্দেশ্যহীন লেখা যাবে না, উল্লেখযোগ্য ঘটনাগুলোই লিখবে। সারাদিনে অনেক জিনিস ঘটে যায়, হ্যাঁ, সব লিখে আমরা পারবো না। দিনলিপি কত পৃষ্ঠা হবে? 3 পাতা হবে বা 2 পাতা হবে। এখন লেখার তারতম্য হইতে পারে, কারো লেখার সাইজ ছোট, কারো লেখার সাইজ বড়। এই জন্য আমি বলতেছি যে দিনলিপি যখন লিখবা তখন 2-3 পাতা লেখার চেষ্টা করবা, ঠিক আছে? নাম্বার অনেক সময় পাবা তোমরা, বাংলা ব্যাকরণের সময় পাওয়া যায়। তোমরা পরীক্ষা দিয়েছো, এইটা সময় পাও ভাই। অথবাতে বেশি মার্ক না, ফার্স্টে যেটা থাকে, আয় হায় স্টুডেন্টের কত দুশ্চিন্তা, চিন্তা করো, কিচ্ছুই না। অথবাতেও বেশি থাকে না, ফার্স্টে যেটা থাকে এইটাও না, দুইটাতে সেম নাম্বার, 10 নাম্বার 10 নাম্বার করে থাকে। এবং এই 10 নাম্বারের মধ্যে তুমি প্রথমটা দিলেও 10 নাম্বারের মধ্যে ভালো লিখলে যেটা পাবা, দ্বিতীয়টাও ভালো লিখলে সেম নাম্বারই পাবা। এটাতে কোনো ইয়ে নাই, টিচারদের মধ্যে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটাতে কোনো প্রবলেম নাই ভাই। এটা কি শিওর আসবে? হ্যাঁ, দিনলিপি আসবে রে, কি বলো? ক্লাসটাতে সবাই যারা পরবর্তীতে সংযুক্ত হয়েছে, আগামাতা খুঁজে পাচ্ছ না, ক্লাসটাতে একটা রিয়েক্ট দিয়ে রাখো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাসটা একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো। আমি শেষ করে দিলেই তোমরা শুরু থেকে ক্লাসটা দেখে নিতে পারবে, নাহলে ক্লাসটা হারিয়ে যাবে। তাহলে দিনলিপির মধ্যে কি করব? উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখবো, ধারাবাহিকতা বজায় রাখবো, এবং দিনলিপির ভাষা হবে সহজ সরল। দিনলিপির ভাষা হবে সহজ সরল, স্বাভাবিক ভাষা লিখবা। এখন তুমি সারাদিনে যা যা ঘটছে এগুলো যদি তুমি একটু কাব্যিকভাবে লিখতে যাও, নট নেসেসারি, কাব্যিক লিখার দরকার নাই। কাব্যিক লিখার ক্ষেত্রে তুমি অন্যান্য জায়গা পাবা। তোমাকে খুদে গল্প যখন বলবে, তুমি কাব্য সব কিছু রসিকতা হাস্যরস মিশাইয়ে তুমি লিখো খুদে গল্প, তুমি কত বড় গল্পকার হয়েছো ওইখানে দিও। কিন্তু দিনলিপি সংলাপ রচনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা লেখার চেষ্টা করবো, স্বাভাবিক যেভাবে আমরা কথা বলি, ঠিক আছে? তো আমরা স্বাভাবিকতা এখানে রাখবো, সহজ সরল প্রাঞ্জল ভাষায় লিখবো, যেটা আমরা প্রতিনিয়ত স্পন্টানিয়াস বলে যাই, এরকম আর কি। তো দিনলিপির ক্ষেত্রে কি হবে? দিনলিপির মধ্যে অনেকে তোমরা বলে যে ভাই হেডলাইন দিব কিনা, অবশ্যই তোমরা হেডলাইন দিবা। এখানে হেডলাইন দিবা কলেজের প্রথম দিন, কলেজের প্রথম দিন, বা বাংলা নববর্ষ 2000, যদি বলা হয় বর্ষবরণের একটা বর্ষবরণ নিয়ে, হ্যাঁ, নববর্ষ উদযাপন নিয়ে একটা দিনলিপি লিখো, তাহলে তুমি ওইটা ওই রকমভাবে লিখবা। বা একটা নৌকা ভ্রমণ, এরকম আসতে পারে দিনলিপির ক্ষেত্রে, একটা নৌ ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটা দিনলিপি লিখো। তো তুমি এখানে কি করবা? বরাবর কিছুই লেখার দরকার না, জাস্ট দিনের তারিখটা লিখবা। ধরো যে তোমাদের পরীক্ষা হচ্ছে যে 29 তারিখ, 29/6/2025, কালকে কি বার? কালকে রবিবার। রবিবার। অনেক ক্ষেত্রে স্থানটা লিখতে পারো, স্থানটা কি লিখতে পারো? যদি তোমার কলেজ থাকে, কলেজের প্রথম দিন থাকে, তাহলে কলেজের নামটা দিতে পারো। তারপর এখানে সুন্দরভাবে তুমি লিখে ফেললা, ঠিক আছে? এখানে সুন্দরভাবে তুমি লিখে ফেলবা। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? এখানে সুন্দরভাবে লিখবা কলেজের প্রথম দিন, কলেজের প্রথম দিন, বা আমার জীবনের প্রথম দিন। আমার জীবনের তো প্রথম দিন তো আর তোমরা পাবা না, আমার কলেজ জীবনের প্রথম দিন আর কি। জীবনের প্রথম দিন তো ছোট ছিল সবাই। আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? দিনলিপির ক্ষেত্রে কি কি করবা, পয়েন্টগুলো একটু মাথায় রেখে নাও, যে দিনলিপি খুবই সিম্পল প্রসেসে আমরা দিনলিপি এখানে তারিখ এবং বার লিখবো, তারপর স্থানের নাম উল্লেখ করলেও করতে পারি, না করলেও সমস্যা নেই। তারপর তুমি সারা দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো তুমি সুন্দরভাবে এইখান থেকে বর্ণনা করতে যাবা। এখানে জাস্ট 4-5 লাইন লিখে তো এই পৃষ্ঠা চলে গেছে, তারপর আরেকটা পৃষ্ঠা যাবা, তারপর আরেকটা পৃষ্ঠায় গিয়ে এইখানে তুমি শেষ করে দাও, সমস্যা নাই তো। বা চাইলে পুরোটা লিখো আর কি। সময়ের ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব রাখবা। যদি এই যে লিখতে গেলাম সব কিছু, প্রবন্ধ রচনার ক্ষেত্রে পরে গিয়ে যদি মানে 10 মিনিট বা 15 মিনিট থাকে, তাইলে গিয়ে ওইখানে গিয়ে তোমার একটা কি করতে হবে, মানে নাম্বার কম পাইতে হবে আর কি, ঠিক আছে? তো প্রবন্ধ রচনার জন্য মিনিমাম 30 থেকে 40 মিনিট রাখবা। 30 থেকে 40 মিনিট হেলাফেলা করো না যে 20 নাম্বার ভাই। 20 নাম্বার বাংলাদেশের আর কোনো পরীক্ষায় এরকম পার্টিকুলার একটা টপিকে 20 নাম্বার আর কোনো ইয়েতে নাই, হায়ার সেকেন্ডারি লেভেলে আরও আছে। সবগুলোতে হায়েস্ট 10 থেকে 15 বা 12 নাম্বার। সো রচনায় 20 নাম্বার, এটার হেলাফেলা করো না। রচনাতে আমরা চলে যাব একটু পরে। যাব রচনায় যাচ্ছি ইনশাল্লাহ।
আমি অনেক বেশি তোমাদের প্রতি কৃতজ্ঞ এবং চেষ্টা করেছি। শুরুটা একটু বুঝিয়ে দেন। তারিখার সময় মনে হয় দিনলিপির শুরুতেই তো লিখলাম ভাই, এই যে শুরুতেই তো লিখলাম, এই যে এই পাশে বাম পাশে লিখে ফেলবা, তোমার ইচ্ছে হলে ডান পাশেও লিখতে পারো। নানা মুনির নানা মত আর কি ভাই, কমেন্ট দেখেন না কেন? এই যে দেখলাম আমি ময়মনসিংহ বোর্ড, সময় না দিলেও হয়। ওকে ওকে ফাইন, ঠিক আছে। সারাদিনের ঘটনাটা মানে তারিখটা একটু নিতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে। সো দিনলিপির সাজেশন আমরা দেখবো প্রতিবেদনের মধ্যে বলছে। এখন প্রতিবেদনের মধ্যে তোমরা অনেকে বলে যে ভাই খাম দিব কি, খাম দিব কি, যেটা তুমি একদম প্রতিষ্ঠান বরাবর প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের ক্ষেত্রে খাম দিতে হবে। তোমার ধরো যে সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে ধরো যে তোমার এলাকায় জনগুরুত্বপূর্ণ কোনো বিষয়, সেটা হচ্ছে যে মাদকাসক্তির ভয়াল থাবা কিংবা বিদ্যুৎ বিভ্রাট বা যানজট নিরসনে, হ্যাঁ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য একটা দিনলিপি প্রতিবেদন লেখার জন্য। সো এখানে প্রতিবেদনও তুমি লিখবা তারিখ বরাবর, প্রথম আলো, দৈনিক প্রথম আলো, কারওয়ান বাজার, ঢাকা। লেখার পরে তুমি এখানে বিষয়টা লিখে ফেললা যে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা জানিয়ে প্রতিবেদন। তারপর তুমি লিখলা জনাব বিনীত নিবেদন, এই যে আপনার বহুল প্রচলিত দৈনিক প্রথম আলো পত্রিকায় নিম্নের জনগুরুত্বপূর্ণ বিষয়টি, মানে কি বলে এটাকে, নিম্নের জনগুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ রইল। তারপর তুমি এই যে ক্লিক বেট টাইপের একটা বড় করে একটা প্রতিবেদন লিখে ফেললা খাতার মধ্যে। সেটা কি হইতে পারে? বাল্যবিবাহ, তাই তো? বাল্যবিবাহের ভয়াল থাবা, এরকমভাবে একটা দিলে আর কি। বাল্যবিবাহের ভয়াল থাবা, তোমার এলাকায় খুবই বাল্যবিবাহ হচ্ছে, আর্লি ম্যারেজ। সো তুমি এটা লিখার পরে তারপর তুমি এটার প্রেক্ষাপটটা বর্ণনা করলা, তোমার এলাকায় কেন হচ্ছে, এটার নিরোধের জন্য কি কি করা যায়, বা এটার প্রতিকার মূলক ব্যবস্থা কি কি নেওয়া যেতে পারে, এটার কারণে কি কি ঘটতেছে, এরকমভাবে সুন্দরভাবে তুমি লিখবা, ঠিক আছে? সো প্রতিবেদন, সংবাদ প্রতিবেদনটা ইজি আছে ভাই। নীল কলম দিয়ে কি হেডলাইন লেখা যাবে? হ্যাঁ, সবুজ এবং হালকা লাইট ব্লু কালারগুলো, এই পেনগুলো তোমরা ব্যবহার করতে পারো। সাব্বির আহমেদ, এই অন্তর ভাই কমেন্ট দেখবেন নাকি? মনে হইতেছে যে হ্যাঁ হ্যাঁ দেখতেছি ভাই, দিনলিপি প্রতিবেদনের চাইতে অনেক ভালো। হ্যাঁ, তোমরা দিনলিপিটা লেখার চেষ্টা করবা। বুঝাতে পারলাম? আমি এখন কি ইয়েতে চলে যাব, রচনায় চলে যাব? তোমরা কি অপেক্ষা আছো রচনার জন্য? ইয়েস ইয়েস, ঠিক আছে, ঠিক হয়। আমরা এবার রচনায় যাব ইনশাল্লাহ। আসো, এখানে আমরা যে জিনিসটা দেখতে পেলাম, প্রতিবেদনের সাজেশনের পর আমাদেরকে সারাংশের কিছু সাজেশন দিচ্ছে, একটু দেখে নাও। সারাংশের সাজেশনের মধ্যে কি কি পড়বা লাস্ট মুহূর্তে, এগুলো দেখো তোমাদের জানা আছে কিনা, একটু চেক করো তো, সবাই একটু চেক করো। আসো আমার সাথে চেক করি যে শ্রেষ্ঠ বলিয়া অহংকার করিতে যারা লজ্জাবোধ করে না বা কুণ্ঠাবোধ করে না, তাদের সাথে তুমি একত্রে থাকিও না, তাদেরকে তুমি সম্মান দিও না, এরকম আমরা পড়ি না একটা সারাংশ? যে মানুষ নিজেকে শ্রেষ্ঠ করে, যে মানুষ অন্যকে ছোট করে, সে যতই আপনযোগ, সে যতই কাছের মানুষ হোক না কেন, তাকে আমরা পরিহার বা বর্জন করে চলবো। তার সাথে খুব বেশি খাতির আদর আপ্যায়ন করার দরকার নেই, ঠিক আছে? মানুষের প্রকৃত মনুষ্যত্ববোধ, মূল্যবোধ চেনা যায় অন্য আরেকজন মানুষের সাথে তার আচার ব্যবহারে। আর যারা সর্বদা নিজেকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করে, তাদের সাথে আমাদের সম্পর্ক না থাকাই ভালো। তারপর দেখো, কোনো সভ্য জাতিকে যদি তুমি ধ্বংস করতে চাও, তাহলে সেই দেশের সেই জাতির যত বই আছে, যত সাহিত্য আছে, যত পণ্ডিত আছে, তাদেরকে তুমি হত্যা করে ফেলো, তাদেরকে ধ্বংস করে ফেলো, তাহলে জাতিটা আর সভ্য থাকবে না। তাহলে একটা সভ্য জাতির মানদণ্ড হচ্ছে যে সেই জাতির অন্তর্নিহিত সাহিত্য ভাবনা কিংবা সাহিত্য চেতনা বা জ্ঞান চিন্তা বা জ্ঞান ক্ষুধা, জ্ঞানের স্পৃহা, ঠিক আছে? শুধু জাতিটাকে আমরা বাইরে থেকে দেখলে হবে না। জাতির সাহিত্য সম্ভার কতটুক, সাহিত্য আসলে কতটুকু উঁচু মানের, পণ্ডিতদেরকে কতটুকু শ্রদ্ধা করে, হ্যাঁ, সেইটা দেখে তুমি আসলে একটা জাতিকে জাজ করতে পারো। এবং একটা জাতিকে যদি তুমি সভ্যতা তার নষ্ট করতে চাও, তাহলে সেই জাতির সকল বইগুলোকে পড়ে ফেলো। তার মানে এখানে বইয়ের এবং সাহিত্যের যে গুরুত্ব, সেটা বোঝানো হয়েছে। জি ভাই, রচনার সাজেশন দেবেন ভাই। রচনা কত পৃষ্ঠা দেব ভাই? আমার কমেন্টগুলো পড়েন, ভীতি রয়। ঠিক আছে, রচনা কয় পৃষ্ঠা দেবো? ওই যে বললাম না, রচনা মানে তোমার ইচ্ছা মতো তুমি রচনা দিতে পারবা। এখন রচনাটা কয় পৃষ্ঠা হবে? মিনিমাম যাতে 12 থেকে 15 পৃষ্ঠা যাতে হয়, 12-15 পৃষ্ঠা যাতে হয়। মানে এই যে পৃষ্ঠা, এই ধরো যে 2টা পৃষ্ঠা, একটা পৃষ্ঠা উপর পৃষ্ঠা 2 পাতা, এরকমভাবে যাতে কমপক্ষে 12 থেকে 15 প্লাস পাতা হয়। এবং এটার জন্য তোমরা সময় রাখবা 30 মিনিট। কয় মিনিট সময় রাখবা? 30 মিনিট তোমরা যাতে সময় রাখো, 30 থেকে 40 মিনিট সময় রাখবা, 30 থেকে 40 মিনিট সময় রাখবা। আমি একটু ফার্স্ট চলে যাই। দেখো, নীরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতা, গান শোনায়, বৃক্ষের অবদান।
এবং বৃক্ষ থেকে যে আমরা অনেক জিনিস শিখতে পারি, ত্যাগ শিখতে পারি। বার্ধক্য তাহাই আজ কঙ্কালসার বৃদ্ধি, তাহারই জ্ঞানের স্প্রিয়া ছাড়া শিক্ষা উন্মোচিত হবে না। আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থ বা বৃত্তির উপর নির্ভরশীল, আমরা কোনোভাবে এটাকে বাদ দিতে পারি না। অভ্যাস এক ভয়ানক জিনিস। তুমি আজকে থেকে যদি তোমার মনে হয় যে কোনো একটা জিনিস তুমি করতে পারবে না বা তুমি কোনো একটা অভ্যাস ছাড়তে পারবে না, তুমি চেষ্টা করে দেখো, এটা ছাড়ার চেষ্টা করতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অভ্যাস ভয়ানক জিনিস এই কারণেই যে আমরা যদি প্রতিনিয়ত হ্যাবিটের মধ্যে কোনো একটা কাজ করতেই থাকি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের মনস্তাত্ত্বিকভাবে এই কাজটার কাছে পরাজিত হয়ে যাব। ঠিক আছে? সো ভালো কাজের অভ্যাস করতে হবে। জাতি শুধু বাইরের দিক থেকে বা দালান কোটার মাধ্যমে দেখলে হবে না, জাতির ভেতরকার বিষয় দেখতে হবে, মূল্যবোধ, সাহিত্য, চিন্তা জগৎ, হ্যাঁ, শিষ্টাচার, সময়ানুবর্তিতা, সবগুলো দেখতে হবে। বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, এটা আমরা দেখে ফেলবো। ঠিক আছে? সারমর্মটা তোমাদের অনেকের বোর্ডে বাদ দিয়ে দিছে, বা সারমর্ম তোমরা অনেকে বলতেছো যে এটা নাও আসতে পারে। তারপর আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দিব, পরীক্ষার আগে এগুলো একটু দেখে যাবা। বা ইমেলের সাজেশন আছে, ইমেলের সাজেশনটা আমি দেখাচ্ছি, ইমেলের সাজেশনটা আমি দেখাচ্ছি, যে ইমেলের সাজেশনটা এখানে আছে। সারমর্মটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো একটু, সারমর্মটা একটু স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকে। সারমর্মটা একটু সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কেমন? সারমর্মটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আসো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ফুটে আছে সর্বরে বিপদে বনে রক্ষা করো এ নহে আমার প্রার্থনা। সারমর্মটা আমরা অনেকে পড়ছি কবিতার অংশ। আমরা চেষ্টা করব যে কয়টা লাইন দেওয়া থাকবে এটার 1/3 লেখার জন্য, 3 ভাগের 1 ভাগ আমরা লেখার জন্য। এবং এটা ইন টোটাল মোটামুটিভাবে 3 থেকে 4 লাইন বা 5 লাইন সারমর্ম হবে আর কি। 5 লাইনও যাওয়ার দরকার নয়, 3-4 লাইন লিখলেই হয়। ঠিক আছে? 3-4 লাইন লিখলেই হয়। সরল যৌগিক বাক্য দেখান একটু। সরল যৌগিক বাক্যের একটা টেকনিক দেখাবো একটু পরে। জাস্ট সংলাপের সাজেশনটা দেখো। সংলাপ হচ্ছে যে কনভারসেশন তোমার আর অন্য আরেকজনের মধ্যে। সংলাপটা কি তোমরা দাও? সংলাপ এবং আরেকটা কি আসে বলো তো? সংলাপের পাশাপাশি খুদে গল্পটা, তাই তো? সংলাপ অথবা খুদে গল্প, আমার কাছে মনে হয় যে সংলাপটা দেওয়াই বেটার। খুদে গল্প অনেক জিনিস লিখতে হয়। সংলাপ অথবা খুদে গল্প, আমার কাছে মনে হয় যে সংলাপটা দেওয়াই মাচ বেটার। ঠিক আছে? সংলাপটা তোমরা দেওয়ার চেষ্টা করবে। সংলাপ দেওয়ার চেষ্টা করবা। যারা ছোট ভাই বোন যারা আছো, মনে রাখবা সংলাপটা দেওয়ার চেষ্টা করবা। সংলাপের ক্ষেত্রে কি কি তোমরা পাবা দেখো। সংলাপের ক্ষেত্রে জাস্ট মানে স্ট্রাকচারটা মনে রাখবা। সংলাপ হচ্ছে যে একজনের পরে আরেকজন। দেখো, একজনের মুখ থেকে 2 বার বের করো না কথা। ধরো যে এখানে আমি বললাম যে সবসময় বলি যে রানা, আরেকজনের নাম দিলাম কানা। ঠিক আছে? 2 ভাই, তো 2 ভাই বা 2 বন্ধুর মধ্যে সংলাপ হবে। একটা হচ্ছে রানা আর একটা হচ্ছে কানা। এখন রানা মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা বের হয়। হ্যাঁ, সংলাপের ক্ষেত্রে কিন্তু এমন কোনো কথা বের করো না যেটা টিচার দেখলে বিব্রত হবেন। সো সংলাপের ক্ষেত্রে হাই, হ্যালো এগুলো বর্জন করবা। হ্যাঁ, সংলাপটা লেখার চেষ্টা করবা যে তুমি নর্মালি যেরকমভাবে আলাপ করো, একটু ফর্মাল ওয়েতে লেখার চেষ্টা করবে, যেহেতু এটা টিচার খাতাটা দেখবেন আর কি, যে কেমন আছো বা কোথায় যাচ্ছ, এই বিষয়টা নিয়ে তোমার মতামত কি, বৃক্ষরোপণ নিয়ে, হ্যাঁ, বা জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে, বা বই পড়ার গুরুত্ব নিয়ে, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে তোমার মতামত কি, এরকমভাবে কনভারসেশনটা শুরু করবা। একবার শুরু করলে লেখাটা অটোই লিখতে পারবা, থামাথামির দরকার নেই, লিখতে পারবা। এখন কয় পৃষ্ঠা হবে? এখন রানা কানার মধ্যে যে সংলাপটা তুমি লিখবা, এটা কমপক্ষে সংলাপটা 2 পাতা যাতে ক্রস করে, 2 পাতা গিয়ে ক্রস করে তুমি 3 পাতার এতটুকু নিয়ে নাও। সো এটা একটা সাইকোলজিক কাজ করে যে টিচারের 1 পাতা, 2 পাতা, 3 পাতায় গেছে। ঠিক আছে? বা 3 পাতা লিখার পরে আরেকটা লাইন যাতে ওই বাড়তি পাতায় যাতে লিখতে পারে, তাহলে টিচারের মনে হবে 4 পাতা লিখছেন, তাহলে ওই পৃষ্ঠা উল্টে দিয়েছেন। সো এটা লেখার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগবে। এটা লেখার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এখন রানা কানার মধ্যে যে কনভারসেশনটা হচ্ছে, এটা চেষ্টা করবা স্বাভাবিকভাবে প্রত্যেককেই কথা বলার সমান সুযোগ দেওয়ার জন্য। শুধু রানা প্রশ্ন করে যাবে, কানা শুধু উত্তর দিয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তারপর আবার লিখলা রানা, আবার লিখলা কানা। হ্যাঁ, তাহলে এরকমভাবে কয় জোড়া হবে? রানা হবে 12 জোড়া, কানা হবে 12 জোড়া। দেখো, উলট পালট করে না, রানা 12 জোড়া আবার কানারে 11 জোড়া দিও না। যে যত জোড়া শুরু করবে, রানা যদি শুরু করে তাহলে শেষ করবে কানা। ঠিক আছে? রানা শুরু করলে শেষ করবে কানা। আমি এমনিই নাম নিলাম, রানা কানা, এরকমভাবে পরীক্ষা হলে রানা কানা লিখো না।
জুলাই আন্দোলন নিয়ে সংলাপটা কি আসতে পারে? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। জুলাই আন্দোলন নিয়ে নট অনলি সংলাপ, জুলাই আন্দোলন নিয়ে সংলাপের পাশাপাশি তোমাদের রচনাতেও এটা আসতে পারে। আমরা রচনায় যাবো, এটার পরে আমরা রচনায় চলে যাবো। তাহলে রানা কানা লিখলা 12 থেকে 14 জোড়া বা 16 জোড়া লেখার চেষ্টা করবে, 16 জোড়া লেখার চেষ্টা করবা। এখানে কি কি সংলাপগুলো আছে এগুলো তোমরা সবগুলো পারো, জাস্ট একটু দেখে নিবা, এখন জাস্ট রিডিং পড়বা আর কি। মোবাইল ফোনের অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বৈশ্বিক উষ্ণতা ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে, বাল্যবিবাহ রোধ বা নিরোধের গুরুত্ব সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ। তারপর দেখো এখানে জুলাই আন্দোলনের বিষয়বস্তু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ। এই যে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পরীক্ষাতে আসতে পারে। জুলাই আন্দোলনের বিষয়বস্তু নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, তাহলে দুই বন্ধুর মধ্যে স্বাভাবিকভাবে ধারাবাহিকতা বজায় রেখে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? যত বেশি সুন্দর করে লেখা যায়, এগুলো তো আসলে তোমরা পারো, নতুন কিছু না। উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী দুই বন্ধুর মধ্যে একটা সংলাপ রচনা করো। ফেসবুকে সুফল কুফল, ঠিক আছে? সুফল কুফল বিষয় দুই বন্ধুর মধ্যে সংলাপ। সুফল কুফলের ক্ষেত্রে যে কথা বলা শুরু করবে সেই সুফল কুফল সেই এক জায়গা থেকে বলবে, ঠিক আছে? সে জাস্ট খালি এটার একটা বাড়তি একটা দিক বলে দিতে পারে। অমর একুশে বইমেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। একুশের চেতনা বিষয়ে নৈতিকতার গুরুত্ব এবং সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে দুই বন্ধুর মধ্যে কনভারসেশন লিখো, ঠিক আছে? সংলাপ লিখার নিয়মটা কি ভাই? এই যে লিখে ফেললাম আমি। আর কি নিয়ম চাও? আর কি নিয়ম চাও বলো? বুঝতে পারছো? সংলাপের পরে এই দেখো ইমেইলের সাজেশন, যারা পাগল হয়ে গেছিল যে ভাই ইমেইলের সাজেশন দেন, ইমেইলের জন্য কি কি পড়বা দেখো। এইচএসসি 25 ব্যাচের জন্য ইমেইলের 7 থেকে 8টা সাজেশন দিলাম। যে বন্ধুর পিতৃবিয়োগে তাকে সান্ত্বনা জানিয়ে একটা ইমেইল লিখো। মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিকর দিকগুলো নিয়ে বন্ধুর নিকট ইমেইল। নারী শিক্ষার গুরুত্ব নিয়ে ইমেইল। দুর্ঘটনায় হঠাৎ কেউ দুর্ঘটনায় আহত হয়ে গেছে, তার সাহায্যের জন্য রক্ত এবং প্রয়োজনীয় যে বিষয়গুলো, সে আর্থিক সহায়তা চেয়ে বন্ধুর নিকট বা অনেক বন্ধুর নিকট ইমেইল তোমার প্রেরণ করতে হবে। সো ইমেইলের সিস্টেমটা আমি তোমাকে বলে দিলাম, তোমাদেরকে বলে দিলাম। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ওকে, ইমেইলের দেখি আমরা সামনের দিকে কি আছে। তোমাদের সময় অতীব গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময়। শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটা ইমেল প্রেরণ করো। ওই যেটা বললাম, ইমেলের মেইন জিনিসটা হচ্ছে যে 5 থেকে 6 লাইন ভেতরে লিখলে হবে, অর্থাৎ এটার পেটের মধ্যে 5 থেকে 6 লাইনে আটবে, এর বেশি আর আটবে না। স্থান জায়গা সংকুলান হবে না। মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো দিক নিয়ে একটা পড়লে কত জায়গায়, এটা সংলাপেও আসতে পারে, এটা ইমেলেও আসতে পারে। আর এগুলো তো এখন আর মুখস্থ করার কিছু নেই। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ইমেল। বই পড়ার গুরুত্ব ইন্টারনেট। মনে করো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। উক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়ে রেজিস্টার বরাবর একটা ইমেল, ঠিক আছে? উপর নিচ ঠিক রাখবা, আল্লাহ ভরসা। উপর নিচ বলতে ইয়ের আর কি, ইমেলের। ওকে ফাইন, ঠিক আছে। আমরা তাহলে একটু সামনের দিকে যাই, কি বলো? তোমাদের রচনাটা দেখায় দেবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমান হোসেন একটা কমেন্ট করছে, কিন্তু কমেন্ট আমি পড়বো না। এইবার আসো ইমেইলের পরও তোমাদেরকে এখন দেখাই দেবো আমি রচনার সাজেশনটা একটু দেখাইতেছি, তোমরা ওয়েট করো। এখানে রচনার সাজেশন আছে, অবশ্যই আছে। রচনা এবং ভাব সম্প্রসারণের সাজেশনটা তোমাদেরকে দিয়ে দেবো এখন, কেমন? আসো, এই যে প্রবন্ধ রচনা সাজেশনে আমরা চলে আসলাম। প্রবন্ধ রচনার সাজেশন। তার আগে তোমাদেরকে প্রবন্ধ রচনা এখানে যেগুলো আছে এগুলো দেখাবো তোমাদেরকে একটু। এই যে তোমাদেরকে একটু ভাব সম্প্রসারণগুলো একটু দেখায় দিই। 5-7টা ভাব সম্প্রসারণ আছে, একটু দেখে রাখো। এটা একটা স্ক্রিনশট নাও, সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও তো। যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই পার্সপেক্টিভে দাঁড়িয়ে 2024-এর জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দাঁড়িয়ে এটা আমাদের জন্য খুবই সময় উপযোগী একটা রচনা, যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তারপর দেখো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। কার লিখে এটা? সুকান্তের। স্বদেশের উপকারে নাইজার মন, কেবলে মানুষ তারে পশু সেই জন। একটু মার্ক করে রাখো, আমি এটার স্ক্রিনশটটা তোমাদেরকে নেওয়ার জন্য সুযোগ করে দেব। দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য, ঠিক আছে? খারাপ মানুষ সে যদি বিদ্বান এবং শিক্ষিত হয় তাহলে তারে পরিত্যাগ করবা, ঠিক আছে? দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। ধরো যে অনেক ভালো মানুষ বাইরে দেখায়, কিন্তু ভেতরে তার হয়তোবা চারিত্রিক স্থলন রয়েছে, নীতি নৈতিকতার স্থলন রয়েছে, মূল্যবোধের স্থলন রয়েছে। সেই ক্ষেত্রে সে যদি বিদ্যা বুদ্ধি সম্পন্ন হয় তাহলে আমরা তারে পরিত্যাগ করবো। কারণ সবার আগে হচ্ছে যে ভালো মানুষ হইতে হবে, মনুষ্যত্ববোধে জাগ্রত মানুষ হইতে হবে। সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত, কীর্তিমানের মৃত্যু নেই।
অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে, অর্থাৎ অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তাদের দুইজনের জন্য কি আছে, দুইজনের জন্যই আমাদের তিরস্কার। ঠিক আছে, প্রবন্ধ রচনা না, এটা আমি ভুল করে ফেলছি, এটা প্রবন্ধ রচনা না, এটা হবে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ। সো আমি তোমাদেরকে সারাংশ থেকে ভাব সম্প্রসারণটা পড়ার জন্য মোস্ট প্রেফার করবো আর কি, প্রেফার করবো। ভাই পয়েন্ট নাকি বলেন ভাই, এইগুলোকে পড়ছো সকালে, গুড, এইগুলো সবাই পড়ছো। আমি নাম্বারগুলাই ফেলছি, কোনটার অথবা কোনটা আমি কি বলে দিব নাকি? আচ্ছা, আমি একটু তোমাদের প্রবন্ধ রচনার ক্ষেত্রে, প্রবন্ধ রচনার আগে আরও দুইটা ভাব সম্প্রসারণ রয়েছে, এগুলো একটু দেখে দিই। দেখো, যে সহে সে রহে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। অর্থাৎ জীবকে যদি তুমি দয়া দেখাও তাহলে ঈশ্বর খুশি হবেন এবং ঈশ্বরও তোমার প্রতি কী করবেন, দয়া দেখাবেন। অর্থাৎ জীবকে সেবা করার মাধ্যমে তুমি ঈশ্বরের সান্নিধ্য সন্তুষ্ট অর্জন করতে পারো, এরকমভাবে লিখবা আর কি। এখন ভাব সম্প্রসারণ লেখার ক্ষেত্রে কয় পৃষ্ঠা লিখবা আমি বলছি, 3 পাতা লেখার চেষ্টা করবা এবং এই ক্ষেত্রে 3টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। একটা হচ্ছে যে মূল ভাব। মূল ভাবটা নর্মালি আমরা কি করি, আমরা মূল ভাবটার মধ্যে মূল সারাংশটা মানে ফুল যে ভাব সম্প্রসারণের যে অংশটা সেটা 2-3 লাইনে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করব। তারপর দেখো সম্প্রসারিত ভাব, সম্প্রসারিত ভাব। সম্প্রসারিত ভাবের মধ্যে আমরা বেশ কিছু বর্ণনা করব, তারপর শেষে গিয়ে লাস্ট লাইনের আগের লাইনে 1-2 লাইনের আগে আমরা মন্তব্যটা লিখে দিব। ঠিক আছে, 2 লাইন বা 1 লাইনে। তারপরে দেখো, প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না। মন না থাকলে কি হয় না, মানুষ হয় না। প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। বুঝতে পারছো? আসো এইবার তোমাদেরকে প্রবন্ধ রচনার সাজেশনটা দিয়ে দিব, ইনশাল্লাহ। আসেন, এই যে রচনা, মোস্ট ওয়েটেড রচনা। আচ্ছা, প্রবন্ধ রচনার ক্ষেত্রে 20 নাম্বার আমরা সময় রাখবো ইনশাল্লাহ, 30 থেকে 40 মিনিট। ঘড়ি নিয়ে যাব, সবাই ঘড়ি নিয়ে যাব আমরা। প্রথম পরীক্ষার পরে এখন আর নার্ভাস নাই আমাদের ইনশাল্লাহ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তোমাদের একটা প্রশ্ন এরকম আসে, তোমাদের প্রবন্ধ রচনা কয়টা আসবে? প্রবন্ধ রচনা আসবে 5টা। কয়টা? 5টি রচনা। 5টি রচনা থেকে ভাই কানা যে আছে না, কানাও যে কোনোভাবে একটা রচনা কমন দেখাইতে পারবে বা কমন আমরা রাখতে পারবো আর কি। তো আমি আশা রাখবো যে তোমাদের 2-3টা রচনা কমন থাকার কথা বা এই উপযোগী রচনা থাকবে। একটা হচ্ছে যে জাতীয় দিবস বা জাতীয় চেতনাগত একটা রচনা, এই ক্ষেত্রে স্বাধীনতা দিবস আসতে পারে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসতে পারে, আমাদের বিজয় দিবস আসতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের রচনার পয়েন্টগুলো কি হবে, ঠিক আছে? কারণ পয়েন্টগুলো লেখার জন্য আমি তোমাদেরকে একটা সাজেশন দিব, পয়েন্টগুলো কিভাবে হবে। একটা কমেন্ট আসতেছে অনেকবার, ভাই চাকরির জন্য কমেন্ট আবার চলে গেল। ভাইয়া রচনার পয়েন্ট বাড়াতে পারি না, পয়েন্ট বাড়ানোর উপায়টা বলবেন। হ্যাঁ, পয়েন্ট বাড়ানোর উপায়টাই আমি এখন তোমাদেরকে বলবো। তোমরা একটু খাতার মধ্যে লিখে ফেলো, একবার লিখে ফেলো, তাহলে তোমাদের এটা আর প্রবলেম হবে না। রচনায় পয়েন্ট বাড়ানোর উপায়টা একটু দেখে ফেলেন। রচনায় পয়েন্ট বাড়ানোর উপায়টা দেখো, যে কোনো রচনায় তোমার প্রথমে কি করতে হবে, প্রথমে তোমার এটার ভূমিকাটা লিখতে হবে। আসো, যে কোনো রচনার 10টা পয়েন্ট আমি লিখে দেবো, যে কোনো রচনায় কাজে লাগাতে পারবো। 10টা পয়েন্ট দিব। প্রথম পয়েন্টটা হচ্ছে যে রচনায় পয়েন্ট বাড়ানোর টেকনিক। রচনায় পয়েন্ট বাড়ানোর টেকনিকটা হচ্ছে যে কোনো রচনা আসুক না কেন, তুমি প্রথমে একটা পয়েন্ট দিবা, সেটা হচ্ছে ভূমিকা। তুমি কি লিখবা? ভূমিকা লিখবা, ঠিক আছে, মনে রাখো। তারপর দ্বিতীয় যে টেকনিকটা রচনায় পয়েন্ট বাড়াইতে তোমাকে সাহায্য করবে, সেটা হচ্ছে যে রচনার শিরোনামটা আসবে সেটা কি আসলে, কি এক লাইনে সংজ্ঞা দিবা। এটা কি করতে পারো? সংজ্ঞায়িত করা, সংজ্ঞা দেওয়া, বা এটাকে আমরা কি বলতে পারি, এই রচনাটার পরিচয়টা দিবা, এই শিরোনামটা দিবা। ধরো যে তোমার আসছে ইন্টারনেট, সেই ইন্টারনেটের পরিচয়টা তুমি দিবা। তোমার আসলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাহলে তুমি এটা সংজ্ঞা দিবা, বা এটা আসলে কি, বা এটা কোন প্রেক্ষাপটে আসছে, তুমি প্রেক্ষাপটটা দিবা। বোঝাতে পারলাম কিনা? দেখো, যে কোনো রচনায় কাজে লাগবে। আমি তোমাকে এমন কিছু এখন জিনিস দেখাবো, এটা যে কোনো রচনায় কাজে লাগবে। একটু আমার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলো। সংজ্ঞা দিব, পরিচয় দিব, বা শিরোনামটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে যে রচনাটা আসবে এইটার প্রথমেই এটার প্রেক্ষাপটটা লিখবা। এটার প্রেক্ষাপট লিখবা। কি লিখবা? প্রেক্ষাপট। সংজ্ঞা দেওয়ার পরে এটার প্রেক্ষাপটটা দিবা, ঠিক আছে? যেমন শিষ্টাচার আসছে বা অধ্যবসায় আসছে, তাহলে অধ্যবসায় কি এটা লিখলা। তারপর অধ্যবসায় বা এরকম যে রচনাগুলো, যে কোনো রচনা আসলে আমরা প্রেক্ষাপটটা মনে রাখবো, মাথার মধ্যে প্রেক্ষাপটটা আমরা একটা পয়েন্ট, ঠিক আছে? তারপর তোমরা লিখতে পারো রচনার
রচনার যে শিরোনামটা থাকবে, রচনার শিরোনাম, এই শিরোনামের অবস্থা, এই শিরোনামের অবস্থা, এটা ব্যক্তি জীবনে অবস্থা হইতে পারে, রাজনৈতিক জীবনে অবস্থা হইতে পারে, ধর্মীয় জীবনে হইতে পারে, অর্থনৈতিক জীবনে হইতে পারে। যেমন কৃষি আসছে, তো কৃষির সামাজিক অবস্থা বা অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক অবস্থা। দেখো, যে কোনো রচনার ক্ষেত্রে কমন 10-12টা পয়েন্ট থাকবে, এগুলো তুমি খাতার মধ্যে মাথার মধ্যে সেট করে। যে প্রথমে ভূমিকা লিখবা, তারপরে এই শিরোনাম, রচনার যে শিরোনামটা আসবে সেটা আসলে কি, সেটা সংজ্ঞাটা দিবা, সেটা পরিচয়টা দিবা, তারপর এটার প্রেক্ষাপটটা লিখবা, তারপর এটার গুরুত্বটা লিখবা, ব্যক্তি জীবনে এটার গুরুত্বটা লিখবা, এটার প্রয়োগটা লিখতে পারো। সো এই কথাগুলো কিন্তু তোমার পরীক্ষার খাতায় গিয়ে, পরীক্ষার হলে কিন্তু বাজবে, কানের মধ্যে বাজবে, যে প্রয়োগের কথা বলছে বা প্রেক্ষাপটের কথা বলছে বা সংজ্ঞার কথা বলছে। ঠিক আছে, অবস্থাটা লিখলা। তারপর 5 নম্বর পয়েন্টে কি লিখবো বলো তো? তোমরা দেখি তো কি কি লিখো। আমি রচনাটা দেখায় তোমাদেরকে রচনার ফাইনাল সাজেশন দিয়ে শেষ করে দিব। তোমরা অনেকেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আসলেই তোমাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। তোমরা ক্লাসটা করছো শুরু থেকে শেষ পর্যন্ত, যে ভরসায়, সেই ভরসাটা যাতে আমি ইয়ে করতে পারি আর কি। আচ্ছা, এইবার তোমরা যেটা করবা, রচনার মূল অংশটা লিখবা। রচনার শিরোনামের অবস্থা লেখার পরে রচনার মূল অংশ, রচনার মূল অংশটা তুমি লিখবা। হ্যাঁ, রচনার মূল অংশটা লিখবা। ধরো যে এটা আসছে জুলাই আন্দোলন 2024, জুলাই আন্দোলন 2024-এর ক্ষেত্রে তুমি প্রথমে প্রেক্ষাপট অবস্থা লেখার পরে এখন রচনার মূল অংশে তুমি চলে গেলা। রচনার মূল অংশ, এইটাও একটা পয়েন্ট, রচনার মূল অংশ। ঠিক আছে, রচনার মূল অংশটা তুমি লিখলাম। তারপর আসো, তারপর 6 নম্বরে কি কি লিখতে পারো? 6 নম্বরে তুমি লিখবা পরিধি, কিন্তু একটা পয়েন্ট হইতে পারে রচনার পরিধিটা। মানে এই যে ধরো যে অধ্যবসায়, শিষ্টাচার, ইন্টারনেট, যে কোনো রচনা, নারী শিক্ষার গুরুত্ব, কৃষিকাজে বিজ্ঞান, এগুলোর পরিধিটা, মানে এটা কতটিক পর্যন্ত এটা সারণিক মানে বিস্তৃত হয়েছে, পরিধিটা তুমি লিখতে পারো। এই রচনার যে শিরোনাম, এটার শিরোনামের, রচনার শিরোনামের পরিধি আমি লিখে ফেললাম। একটু নোট করে ফেলো রচনার শিরোনামের, আর বেশি না, আর 10-15 মিনিট ক্লাস নেব। একটু রচনার শিরোনামের পরিধিটা একটু বর্ণনা করবা। ঠিক আছে, তারপর লিখবা রচনার প্রয়োগটা, রচনার শিরোনামের প্রয়োগ, রচনার শিরোনামের এটার প্রয়োগ লিখবা। সো প্রয়োগের ক্ষেত্রেও 2-3টা প্রয়োগ তুমি লিখতে পারো যে কোনো সিচুয়েশনে, যে ব্যক্তি জীবনে এটার প্রয়োগ, বা সামাজিক জীবনে এটার প্রয়োগ, বা আমাদের অর্থনৈতিক জীবনে এটার প্রয়োগ, বা ছাত্র জীবনে এটার প্রয়োগ। যেমন শিষ্টাচার আসলো, বা অধ্যবসায় আসলো, বা মূল্যবোধ আসলো। সো মূল্যবোধ আমাদের ব্যক্তি জীবনে মূল্যবোধের প্রয়োগ। শিষ্টাচার আসছে, শিষ্টাচার ব্যক্তি জীবনে শিষ্টাচারের প্রয়োগ। ধর্মীয় জীবনে শিষ্টাচার কতটুকু গুরুত্বপূর্ণ, বা ধর্মীয় জীবনে সময়ানুবর্তিতা, এইরকম রচনাগুলো তুমি লিখতে পারবা। জি ভাইয়া, বুঝতে পারছি, বুঝতে পারছি। এবার তুমি আরেকটা লিখতে পারো দৃষ্টান্ত এবং সফলতা। দৃষ্টান্ত এবং সফলতা লিখতে পারো, দৃষ্টান্ত সফলতা। ঠিক আছে, এখন তোমরা লিখবা দৃষ্টান্ত বা সফলতা। দৃষ্টান্ত লিখতে পারো, দৃষ্টান্ত সফলতা, এটা লিখতে পারো। তাহলে কয়টা হইলো? ভূমিকা, রচনার সংজ্ঞাদান, যে কোনো রচনার সংজ্ঞাদান দিতে হবে। তাহলে প্রেক্ষাপট, অবস্থা, রচনার মূল অংশ বা সার অংশ, তারপর এটা রচনাটার পরিধি, প্রেক্ষাপট, প্রয়োগ, দৃষ্টান্ত, সফলতা। বুঝতে পারছো? এবার তুমি রচনার সার সংক্ষেপটা লিখো। রচনার সার সংক্ষেপটাও তুমি লিখতে পারো। রচনার সার সংক্ষেপ। ইকরাম হোসেন, অসংখ্য ধন্যবাদ। রচনার সার সংক্ষেপটা লিখো। রচনার শিরোনামের সার সংক্ষেপ, রচনার শিরোনামের যে শিরোনাম থাকবে, রচনার শিরোনামের কি লিখবা? সার সংক্ষেপ। সার সংক্ষেপটা লিখবা। 10 নম্বরে কি লিখবা? 10 নম্বরে তুমি রচনার প্রেক্ষাপট, প্রেক্ষাপট তো বলি নাই না? আচ্ছা, প্রেক্ষাপট বলছি। তাহলে তুমি 10 নম্বর, 10-11 নম্বর টপিকে তুমি লিখতে পারো। ও, গুরুত্বটা তো লিখি নাই, কোনো জায়গায় গুরুত্ব লিখি নাই। সো গুরুত্বটা তুমি একটা মানে অপশন হিসেবে রাখবা আর কি। যখনই থেমে যাবা তখনই রচনাটার, এটার গুরুত্ব, প্রয়োজনীয়তা, এটা বর্ণনা করতে পারো। এটা একটা ভালো টপিক।
আরেকটা লাস্টে যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে উপসংহার। ঠিক আছে, তো দেখো এখানে ঘুরে ফিরে কিন্তু যে কোনো রচনার 10, 12টা, 11, 12টা কিন্তু টপিক হয়ে গেছে। এখন তোমাদেরকে প্রশ্ন যে রচনা কোনগুলো তোমরা পড়ে যাওয়া বা রচনা লেখার ক্ষেত্রে কিছু বাই টেকনিক বলে দেন। টেকনিকটা হচ্ছে যে প্রতি পৃষ্ঠায় অন্তর চেষ্টা করবা যে কোনো কবি সাহিত্যিকের উদ্ধৃতি দিতে পারছো কিনা। উদ্ধৃতি দিলে কি হয়, ওই যে টিচার 10 পাতা 11 পাতা যখন পৃষ্ঠা উল্টাবেন তখন তার যে মনোসনাসটা মানে একগুয়েমিটা বা বিরক্তি ভাবটা থাকবে না। ধরো যে একটা খাতা, একটা বান্ডিলের মধ্যে 50 সেট খাতা থাকে, 50টা খাতা থাকে, আমি নিজে দেখছি এটা। ঠিক আছে, সো এই যে 50 সেট খাতা থাকে তখন একত্রে দেখতে সবগুলো উল্টাইতে টিচার একগুয়েমি হয়ে যায়, নাম্বারও অন এভারেজ দেয়। তুমি ভিতরে কি লেখছো অনেক ক্ষেত্রে সেটা হয়তো বা জাস্টিফাইড নাও হইতে পারে। সেজন্য আমি তোমাদেরকে বলবো যে লেখার ক্ষেত্রে একটু সবুজ কালি বা একটু কলম নীল কালি ব্যবহার করে একটু কিছু কোটেশন দেওয়া, প্রাবন্ধিক বা গল্পকার বা প্রবন্ধকার যারা আছে তাদের বিভিন্ন লাইন নেওয়া, হ্যাঁ, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে, বা এই টাইপের যেগুলো আছে আর কি, যেটা তোমার মাথায় আসবে ওই রিলেটেড প্রাসঙ্গিক কোনো কিছু থাকলে তুমি এটা সুন্দর দিবে। যেমন স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, দাসত্বের শৃঙ্খল কে পরিবে পায়, মানে স্বাধীনতার রিলেটেড কিছু যদি আসে, বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস বা জুলাই আন্দোলন নিয়ে যদি আসে, তাহলে তোমরা এটা লিখতে পারো যে স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, স্বাধীনতা ছাড়া কেউ বাঁচতে চায় না। একটা ছোট পাখি সেও কিন্তু চায় যে স্বাধীন হয়ে বেঁচে থাকার জন্য। আমি কি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম? তারপর ধরো এখানে আর কি লিখবা তোমরা রচনার ক্ষেত্রে এখন আমি তোমাদেরকে এটা লিখে দিই। ইংলিশ ফ্রি ক্লাস হবে, ইংলিশ আজকের পর থেকে এই পেজে তোমাদের ফ্রি ক্লাস তোমরা পাবে ইনশাল্লাহ, তোমরা পাবে ইংলিশ ফ্রি ক্লাস। আমি তোমাদেরকে একটু বলি যে এই রচনার পরে তোমরা কি পড়বে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও তো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে ফাইন, আমি এটা মুছে ফেললাম। দেখো এখন আমরা কি পড়বো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপর পড়বো শ্রমের মর্যাদা, অধ্যবসায়, শিষ্টাচার। শ্রমের মর্যাদা আমাদের মূল্যবোধ সম্পর্কিত একটা আসবে, শ্রমের মর্যাদা, অধ্যবসায় এবং শিষ্টাচার। শ্রমের মর্যাদা, অধ্যবসায় এবং শিষ্টাচার। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়েছো তোমরা। আমি তোমাদের এখানে সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল বলে একটা কমেন্ট করলাম আমার পেজ থেকে। ঠিক আছে, বাংলা উইথ অন্তর, এখান থেকে তোমরা পিডিএফটা চাইলে যদি এখানে নাও পাও, পিডিএফের জন্য আমাকে মেসেজ করলেই হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে ইনশাল্লাহ দিব। তাহলে শ্রমের মর্যাদা, অধ্যবসায়, শিষ্টাচার, এটা তোমরা পড়বা। তারপর তোমরা যেটা পড়বা সেটা হচ্ছে জাতি গঠনে ছাত্র সমাজের ভূমিকা, জুলাই আন্দোলন 2024, খুবই গুরুত্বপূর্ণ যে একটা জাতি গঠনে ছাত্র সমাজের কি কি ভূমিকা থাকতে পারে। তারা এখানে রাজনৈতিক ইনভলভমেন্ট থাকতে পারে, তারা এখানে জবাবদিহিতার ইনভলভমেন্ট থাকতে পারে, এবং একটা জাতির ছাত্র সমাজ যদি শিক্ষিত হয় তাহলে শাসক যারা থাকবে বা সরকার যারা গঠন করবে তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং থাকবে এটা। ঠিক আছে, বা তোমাদের জুলাই আন্দোলন 2024 এটা খুবই গুরুত্বপূর্ণ আমি দিচ্ছি এই কারণে, কারণ এটা তোমাদের বোর্ড প্রশ্নে আসার মতো উপযোগী। ঠিক আছে, হ্যালো আসসালামু আলাইকুম। না তো ক্লাস নিতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ক্লাসে আর কি, আমি লাইভ ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তাহলে জুলাই আন্দোলন 2024টা তোমরা একটু পড়বা। এর পরবর্তীতে দেখো বাংলাদেশের পর্যটন শিল্প বা পোশাক শিল্প থেকে একটা আসে, বাংলাদেশের পর্যটন শিল্প, পোশাক শিল্প, যেহেতু এগুলো মেজমারাইজিং, খুবই চমৎকারভাবে রান করতেছে, এই জন্য আমরা পোশাক শিল্পটাতে একটু গুরুত্ব দেবো। পর্যটন শিল্পটাও আমাদের যথেষ্ট অপটিমিস্টিক, আশাবাদী। ঠিক আছে, তো আমরা এই বাংলাদেশের পর্যটন শিল্প, পোশাক শিল্প, যে কোনো রচনায় লিখো না কেন, আমি যে টপিকগুলো বললাম যে রচনার শিরোনামটা কি, এটা সংজ্ঞা দিব, এটা প্রেক্ষাপটটা লিখবো, প্রয়োগ লিখবো, ব্যক্তি জীবনে গুরুত্ব লিখবো, অর্থনৈতিক জীবনে গুরুত্ব লিখতে পারি যে অর্থনৈতিক জীবনে আমাদের পোশাক শিল্পটা কতটুকু ইম্প্যাক্টফুল। ঠিক আছে, তাৎপর্যপূর্ণ। ঠিক আছে, আমি তোমাদের ক্লাসটা নেওয়ার পাশাপাশি আমি এখানে তোমাদের পিডিএফ পাওয়ার জন্য আজকে ক্লাসে হয়তো বা কোনো লিঙ্ক দেওয়া হয় না, সো যেখান থেকে দেখছো আমি এই যে পিডিএফ পেতে মেসেজ দিও, এখানে আমি আমার পেজ থেকে তোমাদেরকে এখানে কমেন্ট করে রাখলাম, ইনশাল্লাহ তোমরা এখানে অ্যাড হয়ে যাবা।
ঠিক আছে, পিডিএফটা পাওয়ার জন্য। তো বাংলাদেশের পর্যটন শিল্প, পোশাক শিল্পটা খুবই গুরুত্ব দিয়ে দেখবা। পরিবেশ দূষণটা খুবই গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণের পাশাপাশি এরকমভাবে খাদ্য দূষণ আসতে পারে, পানি দূষণ আসতে পারে, বায়ু দূষণ আসতে পারে। সো ওই যে পরিবেশের জায়গায় বায়ুর কনসেপ্টটা অ্যাড করে তারপর সুন্দরভাবে তুমি লিখতে পারো। জাস্ট পয়েন্টগুলো একটু মাথায় রাখবা আর কি। আর আশপাশ থেকে চেষ্টা না করা উচিত, চেষ্টা করবা যদি কোনো একটা দুইটা পয়েন্ট পাওয়া যায় আর কি। তারপর বানিয়ে বানিয়ে যত বেশি পয়েন্ট লেখা যায় প্রতিটা পৃষ্ঠায় একটা করে পয়েন্ট দিবা। মানব কল্যাণী বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান বা আধুনিক জীবনে বিজ্ঞান, এই টাইপের যে রচনাগুলো এগুলো আমরা পড়ি, যে মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, আধুনিক জীবনে বিজ্ঞান, এটা আমরা পড়বো। তারপর দেখবো ইন্টারনেটটা আমরা একটু পরে ফেলবো। ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ আমাদের। ইন্টারনেট বা এখানে ফেসবুকটাও আসতে পারে, ঠিক আছে, ফেসবুক বা ইন্টারনেট যে কোনোটা আসতে পারে। তোমার তো এখানে 5টা আসবে, 5টার মধ্যে তুমি তো অপশন পাচ্ছ যে কোনো একটা, যেটার মধ্যে তুমি একদম বেশি কনফিডেন্ট যে আমি এখানে কনফিডেন্টলি আমি উত্তর করতে পারবো, তুমি সেটাই দিবা, ঠিক আছে। তো ইন্টারনেটের পরে তুমি কি দেখতে পাচ্ছ, নারী শিক্ষার গুরুত্ব। তাহলে কয়টা রচনা হইলে একটু গুণত, এইগুলো দেখো তো কয়টা তোমার পড়া আছে, এইগুলোর মধ্যে কয়টা তোমার পড়া আছে বলো, এগুলোর মধ্যে কয়টা তোমার পড়া আছে বলো, এইগুলো কয়টা তোমার পড়া আছে, এইগুলোর মধ্যে কয়টা তোমার পড়া আছে। লাল কালারটা বা কলম কি কি ব্যবহার করবে, যে কোনো কলম ব্যবহার করতে পারবা, কিন্তু যে কোনো কলম ব্যবহার করতে পারবে না এটা বলা যাবে না, শুধু সবুজ এবং নীল, ঠিক আছে। কয়টা রচনা হয়েছে দেখো তো, ইনশাল্লাহ এগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে। 5টা রচনার মধ্যে একটা ইনশাল্লাহ তোমরা কমন পাবে। প্রশ্ন যতই কঠিন হোক না কেন চেষ্টা করে থাকবা শুরু থেকে শেষ পর্যন্ত সেম রিদমে লেখার জন্য, ঠিক আছে। থামাথামি যাবে না, থামা যাবে না ভাই, থামা যাবে না। যে কোনো বোর্ডে প্রশ্ন আসুক না কেন আমরা চেষ্টা করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত এই টপিকগুলো লেখার চেষ্টা করবো। তোমরা অনেকে বলছিলে যে ভাই শেষ মুহূর্তে আর কোনো টপিক তোমরা লাগবে কিনা, বলো আমাকে আর কোনো টপিক। আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাই দিতে চাই, বাংলা বানানটা এখানে কনফার্ম স্টুডেন্টরা নাম্বার পায়, এখানে যাতে স্টুডেন্টরা যাতে ভাই পর্যটন শিল্পটা পড়বো নাকি 2024 সালে ঢাকা বোর্ডে কোন রচনাটা আসছিল, পর্যটন নাকি পোশাক শিল্প। ও আচ্ছা, এখানে আরেকটা টেকনিক আছে, আরেকটা টেকনিক হচ্ছে যে তুমি একটু এখন দেখে ফেলো যে তোমার বোর্ড, তুমি যদি যশোর বোর্ডের হো, রাজশাহী বোর্ডের, ঢাকা বোর্ডের, দিনাজপুর বোর্ডের, কুমিল্লা বোর্ডের, চিটাগং বোর্ডের, ময়মনসিংহ বোর্ডের, সো তুমি একটু দেখে নাও যে তোমার বোর্ডে গত বছর কোন রচনাগুলো আসছে। সো গত বছর যে 5টা রচনা আসছে সেইগুলো থেকে তুমি ইজিলি এগুলো বাদ দিতে পারবা। এই কনটেক্সটে গত বছর যদি তোমার বোর্ডে পরিবেশ দূষণ এসে থাকে তাহলে তুমি এইবার কি পড়বা, তুমি এইবার বায়ু দূষণটা পড়ো। গত বছর তোমার বোর্ডে যদি পোশাক শিল্প আসে তুমি এবার পর্যটন শিল্পটা পড়ে যাও, ঠিক আছে। গত বছর তোমার বোর্ডে যদি অধ্যবসায় আসে তুমি এবার শ্রমের মর্যাদা, শিষ্টাচার বা সময়ানুবর্তিতা এগুলো একটু দেখে যাও। আর এই বছর সবচেয়ে হট টপিক হচ্ছে প্রতিটা বোর্ডের জন্য জুলাই আন্দোলন 2024, এটা আমরা একটু হট টপিকে রাখবো। জুলাই আন্দোলন 2024টা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। তোমাদেরকে এখন যেটা আমি দেখাবো, একটু একটা মিনিট তোমাদেরকে দেখাই, একটা মিনিট তোমাদেরকে দেখাই। গঠন অনুসারী বাক্য, বাক্য বাক্য রূপান্তর, বাক্য রূপান্তর, বাক্য রূপান্তরের কয়েকটা টেকনিক তোমাদেরকে একটু দেখাবো, ঠিক আছে। বাক্য রূপান্তর আমি এটা না দেখাইলে তোমাদের অনেক জিনিস তোমরা মিস করবা। দেখো বাক্য রূপান্তর, বাক্য রূপান্তরের ক্ষেত্রে এটা আমাদের করতে হবে। বাক্য রূপান্তরের মধ্যে আমাদের কোনো কি নাই, কোনো অথবা আসবে, অথবার মধ্যে আসতে পারে যে বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার, কি কি, এগুলো একটু আলোচনা করো। সো আমরা জানি যে অর্থ অনুসারে বাক্য কয় প্রকার, অর্থ অনুসারে বাক্য 7 প্রকার, আর গঠন অনুসারে বাক্য 3 প্রকার, ঠিক আছে। তো আমরা এইগুলোতে যাবো না, আমরা জাস্ট বাক্য রূপান্তর কি আসবে, 8টা বাক্য আসবে। 8টা বাক্যের খুবই চমৎকার কিছু টেকনিক নিয়ে কথা হলো, খুবই চমৎকার কিছু টেকনিক। ধরো এই টেকনিকগুলো তোমার জানা থাকতেই হবে। ধরো বলছে যে ধ্বনিরা প্রায় কৃপণ হয়, জটিল বাক্য করতে বলছে, তোমার কি বলছে, জটিল বাক্য করতে বলছে। এখন তুমি কি জানো জটিল বাক্য করা খুবই সহজ। জটিল বাক্য করার সময় তুমি ওই যে যিনি, তিনি, যেমন তেমন এইগুলো অ্যাড করে দিবা। যিনি, তিনি, যেমন তেমন, যে, সে, যেটি, সেটি, এই সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক তুমি অ্যাড করে দিবা। তাহলে লিখো ধ্বনিরা প্রায় কৃপণ হয়, এটা জটিল বাক্য তুমি কি করবা, যারা ধ্বনি তারা প্রায় কৃপণ হয়। এই যে যারা তারা নিয়ে আসছো এটা জটিল বাক্য হয়ে গেছে, যারা তারা নিয়ে আসছো এটা জটিল বাক্য। তাহলে জটিল বাক্য কি পরীক্ষা হলে মনে থাকবে? আমি কি বোঝাতে পারলাম যে জটিল বাক্যটা কিভাবে তোমরা করবা? জটিল বাক্যটাকে আমি বোঝাতে পারলাম বলো তো? জটিল বাক্যটা আমি দেখাই দিই, আমি দেখাই, খুবই গুরুত্বপূর্ণ, এটা কাজে লাগবে। জটিল বাক্য করার সময় ভাইয়ের কথাটা মনে রাখবা, পরীক্ষার হলে যদি জটিল বাক্য কোনো কিছু আসে তো এগুলোর মধ্যে যারা তারা, যিনি, তিনি দিয়ে দিব, এবং 100% যেটা আমাদের মনে রাখতে হবে 2টা বাক্য হতে হবে। কারণ যারা তারা যখন তুমি বলতেছো তার মানে যারা এবং তারা 2টা বাক্য হচ্ছে কিন্তু। সো 2টা বাক্যের শুরুটা এরকম হবে, যারা তারা, যিনি, তিনি, যেমন তেমন, যেটি সেটি, যে সে,
যদি তবে, যেহেতু সেহেতু, যে জন্য সেজন্য, এরকম হবে আর কি। তাহলে দেখো ধ্বনিরা প্রায় কৃপণ হয়, এটা একটা সরল বাক্য ছিল, কারণ সরল বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকে এবং একটা সমাপিকা ক্রিয়া বা একটা ফাইনাইট ভার্ব, যেটার মাধ্যমে বাক্যটা শেষ হয়, সমাপ্ত হয় আর কি, এটা বোঝায়। তো এটাতে যখন জটিল বাক্য করবা তখন ওই যে এগুলো আনবা, এবং জটিল বাক্যের মধ্যে নর্মালি কমা থাকে। তোমাদের আরেকটা প্রশ্ন যে ভাই যদি কোনো প্রশ্নের মধ্যে মিশ্র বাক্য করতে বলে তাহলে মিশ্র বাক্য কি? আরে গাধা, জটিল যেটা সেটাই মিশ্র বাক্য, যেটা জটিল সেটাই মিশ্র বাক্য। মিশ্র বাক্য কেন বলা হয় স্পেসিফিকভাবে? যদি কোনো বাক্যের মধ্যে জটিল এবং যৌগিক উভয়ের আলামত পাওয়া যায় তখন সেটা মিশ্র বাক্য হয়ে যায় আর কি। মানে ইনফ্যাক্ট এটা জটিল বাক্যকেই মিশ্র বাক্য বলা হয়। বোঝা গেছে? তারপর দেখো ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই, এটার সরল বাক্য করতে বলছেন। ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই। তো সরল বাক্য যখন করতে হবে তখন এক বাক্যে আমাদের লিখতে হবে, বাক্যের মধ্যে কেবল একটা সমাপিকা ক্রিয়া রাখতে হবে এবং একটা সাবজেক্ট রাখতে হবে। তাহলে এই যে ভয়াল শব্দে বাজ পড়ছে, ভয়াল শব্দে বাজ পড়ছে, এর বিরাম নেই, আমরা লিখলাম এই যে বিরাম নেই, যে এটাকে আমরা সুন্দরভাবে লিখলাম অবিরাম ভয়াল শব্দে বাজ পড়ছে। সরল বাক্যের মধ্যে সর্বদা আমাদের একটা সমাপিকা ক্রিয়া রাখতে হবে এবং একটা সাবজেক্ট রাখতে হবে। তারপর দেখো এগুলো বোর্ডে আসার মতো, তারা একটা জীর্ণ কুটিরে বাস করে, এটা একটা নর্মাল বাক্য, তারা একটা জীর্ণ কুটিরে বাস করে, এটা জটিল করতে বলছে। এইদিকে না দেখে এটার উত্তরটা করো তো, তারা একটা জীর্ণ কুটিরে বাস করে, তারা একটা জীর্ণ কুটিরে বাস করে, এটাকে আমরা প্র্যাকটিক্যালি করি। দেখো তারা যে কুটিরে বাস করে, যে কুটিরে বাস করে, যে কুটিরে বাস করে তা হলো জীর্ণ, তা হলো কি জীর্ণ, এইভাবে লিখতে পারো। এই যে যারা, তারা, তা, দুইটা বাক্য রাখতে হবে এবং দুইটা বাক্য ডিপেন্ডেন্ট রাখতে হবে। এটা একটু কঠিন বাক্য আসছে, তারপরেও কিন্তু আমরা এটা পারবো। আর এখানে কি দিলাম, তারা যে কুটিরে বাস করে তা জীর্ণ, তারা যে কুটির বাস করে তা জীর্ণ, এই যে তারা যে কুটিরে এবং তা হচ্ছে জীর্ণ, এরকমভাবে কোনো সাপেক্ষ সর্বনাম কিংবা সাপেক্ষ যোজক যাতে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে? তারপর দেখো না গেলে দেখতে পাবে না, না গেলে দেখতে পাবে না, এটা সরল বাক্য, এটা যৌগিক বাক্য করতে হবে। এখন যৌগিক এবং জটিলের মধ্যে একটা জিনিস মনে রাখবো, মাথার মধ্যে একটা জিনিস মনে রাখবো, জটিলের মধ্যে ওই যে সামনের শুরুতে ওই যে যারা তারা সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যোজক থাকে না, যৌগিকে এটা জাস্ট কেটে ফেলবে, এটা নাই। যৌগিকে দুইটা বাক্যই হবে স্বাধীন বাক্য, যৌগিক বাক্যে দুইটা বাক্যই হবে স্বাধীন বাক্য, ঠিক আছে? যেমন এই বাক্যটা বলছে যে না গেলে দেখতে পাবে না, না গেলে দেখতে পাবে না, না গেলে দেখতে পাবে না, এটার জটিল রূপ হবে যদি না যাও তবে দেখতে পাবে না, ওই যে যদি তবে। এখন এটার যদি তবে কেটে ফেলো, তাইলে হবে যাও না হলে দেখতে পাবে না, যাও না হলে দেখতে পাবে না। এই উল্টাপাল্টা কথা কইরো না, সবারই প্রশ্ন ইনশাল্লাহ কমন আসুক, সবাই এটা আমরা চাই। তোমাদের যে জিনিসটা করতে হবে, তোমাদেরকে আরেকটা জিনিস আমি একটু দেখাই দেবো, সেটা হচ্ছে যে সরল জটিল যৌগিক চেনার উপায়। এটা দিলে অনেক স্টুডেন্টের অনেক বেশি সুবিধা হবে। তা দেখো সরল বাক্যের মধ্যে কি কি থাকবে, সরল বাক্য কিভাবে তোমরা চিনবা, দেখো লাস্ট মুহূর্তে একটু সবাই খেয়াল রাখো, আর 5 মিনিট সময় নেব। সরল বাক্য, সরল বাক্যের মধ্যে তোমরা কি কি পাবা, তারপর দেখো জটিল বাক্য কি কি দেখে চিনবা, জটিল বাক্য কি কি দেখে চিনবা, তারপর যৌগিক বাক্য, তারপর কোন বাক্য, যৌগিক বাক্য। এই তিনটা বাক্য সবচেয়ে বেশি প্যাচে লাগে, বাকিগুলো মোটামুটি পারা যায়, প্রশ্নসূচক বাক্য, বিষয়সূচক বাক্য। সো জটিল বাক্যের মধ্যে সর্বদা মনে রাখবা ক্রিয়ার শেষে লেও থাকবে, ক্রিয়ার শেষে লেও থাকবে, লেও থাকবে, কি থাকবে, লেও থাকবে, ক্রিয়ার শেষে লেও থাকবে, ঠিক আছে? আর কি কি থাকবে, ধারা থাকবে, ধারা থাকবে, ছাড়া থাকবে, ছাড়া থাকবে, তারপর কারণে থাকবে। এগুলো হচ্ছে যে সরল বাক্য, সরল বাক্য করতে তোমার এগুলো কাজে লাগবে। ক্রিয়া শেষে লেও মানে কি, ওই যে করলেও, ক্রিয়া শেষে লেও মানে হচ্ছে করলেও, করলেও, বললেও, বললেও, হলেও, হলেও, খেলেও, লিখলেও, গাইলেও, ঠিক আছে? এখন তোমাকে একটা বাক্য বলছে যে দরিদ্র হলেও তারা সৎ, দরিদ্র হলেও লোকটি সৎ, এটা কোন বাক্য হবে তাইলে? তো বলো, দরিদ্র হলেও লোকটি সৎ, দরিদ্র হলেও লোকটি সৎ, এই টেকনিকটা মনে রাখবা, লোকটি সৎ। তাহলে আমি তোমাদেরকে টেকনিক কি বলছি, যে ক্রিয়া শেষে লেও অথবা লেই থাকলে, করলেই, বললেই, হলেই, গেলেই, খেলেই, লিখলি বা লেও থাকলে, এই যে দরিদ্র হলেও লেও আছে, তার মানে এটা 100% সরল বাক্য। এখন এটা নিয়ে তুমি জটিল বাক্য করবা, কি করবা, জটিল বাক্য করবা। সো জটিল বাক্যের টেকনিকটা কি, জটিল বাক্যের মধ্যে দুইটা পার্ট থাকবে, কি পার্ট থাকবে, দুইটা পার্ট থাকবে, দুইটাই কি থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে, একটা পার্ট আর একটা পার্টের উপর ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে লিখো, যদিও লোকটি দরিদ্র, যদিও লোকটি দরিদ্র, তবুও লোকটি সৎ, তবুও লোকটি সৎ,
ঠিক আছে, যে দরিদ্র হলেও লোকটি সৎ, এটারে তুমি দুইটা পার্টে লিখতে হবে, দুইটা ভাঙতে হবে, দুইটা বাক্য লিখতে হবে, এবং দুইটা বাক্যই একটা বাক্যের আরেকটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট থাকবে। দুনিয়াতে কেবল জটিল বা মিশ্র বাক্যের মধ্যে এই ডিপেন্ডেন্ট জিনিসটা থাকবে। ঠিক আছে, এখন আসো এটা যৌগিক বাক্য কি করবা। যৌগিক বাক্য মানে হচ্ছে দুইটা স্বাধীন বাক্য। যৌগিক বাক্য মানে হচ্ছে দুইটি স্বাধীন বাক্য, ওই যে জটিল বাক্যের অপোজিট, দুইটা স্বাধীন বাক্য, ওই যে জটিল বাক্যের অপোজিট। জটিল বাক্যের একদম সুপার অপোজিট হচ্ছে যৌগিক বাক্য। জটিল বাক্যের মধ্যে দুইটা বাক্য ডিপেন্ডেন্ট থাকে, আর যৌগিক বাক্যের মধ্যে দুইটা বাক্য ইনডিপেন্ডেন্ট থাকে, স্বাধীন থাকে। দুইটা বাক্য থাকে কিন্তু দুইটা স্বাধীন, আর জটিল বাক্যের মধ্যে পরাধীন। জাস্ট এতটুকুই। এখন যৌগিক কিভাবে করবা। দরিদ্র হলে লোকটি সৎ, তুমি লিখো লোকটি দরিদ্র। লোকটি দেখা যায় কি, দেখ হ্যাঁ রে, ঠিক আছে। এই যে যৌগিকে কি করবা, যৌগিকে কি করবা তুমি, আমি তোমাদের দেখাই। দরিদ্র হলে লোকটি সৎ, দরিদ্র হলেও লোকটি সৎ। তাহলে এটার যৌগিক কি করবা, যৌগিক বাক্যে দুইটা বাক্য হবে, দুইটা বাক্য কি হবে, দুইটা বাক্য হবে স্বাধীন বাক্য। তাহলে লিখো লোকটি দরিদ্র, লোকটি দরিদ্র কিন্তু, এই যে একটা সর্বনাম পদ দিলাম, কিন্তু লোকটি সৎ, লোকটি সৎ। সো এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে লোকটি দরিদ্র, এই লোক যেহেতু একবার ব্যবহার করছো, লোকটা না দিলেও হয়, না দিলেও তুমি লিখবা যে লোকটি দরিদ্র কিন্তু সৎ। এটা যৌগিক বাক্য হয়ে গেছে, এটা যৌগিক বাক্য হয়ে গেছে, আর এটা সরল বাক্য, এটা সরল বাক্য। তাহলে সরল বাক্যের বাপ হচ্ছে যৌগিক বাক্য, সরল বাক্যর বাপ হচ্ছে যৌগিক বাক্য। এটা মনে রাখবা, সরল বাক্যের বাপ হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্যের বাপ হচ্ছে যৌগিক বাক্য, সরল বাক্যের বাপ হচ্ছে যৌগিক বাক্য। বুঝতে পারছো? আমি আরেকটা মিনিট তোমাদেরকে একটু সরল জটিল যৌগিকের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। মনে রাখবা যৌগিক বাক্যের মধ্যে কি থাকবে, যৌগিক বাক্যের মধ্যে বা উচ্চারণের নিয়মগুলো দেখান। ক্লাস মিস করলাম, ক্লাসটা একটু শেয়ার করে রাখো, ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে পারবা। যদি ক্লাসটা শেয়ার করে রাখো, আমি ক্লাসটা শেষ করে ফেললো, তুমি ক্লাসটা দেখে ফেলতে পারবা। দেখো লোকটি দরিদ্র কিন্তু লোকটি সৎ, তাইলে একটা সরল বাক্য, একটা সরল বাক্যের তুমি ভেঙে তুমি দুইটা বাক্য করবা, দুইটা বাক্য হবে স্বাধীন বাক্য, তাহলে এটা হবে যৌগিক বাক্য। যৌগিক বাক্যের মধ্যে কি কি থাকবে, যৌগিক বাক্যের মধ্যে কি কি ব্যবহার করবা, এই যে এগুলো ব্যবহার করবা, এবং, ও, আর, অথবা, নতুবা, কিংবা, কিন্তু, এগুলো তুমি ব্যবহার করলে সেটা হয়ে যাবে যৌগিক বাক্য। আমি তোমাকে একটা বাক্য দিই, এটা তোমরা একটু ইয়ে করবা। যে ধরো যে আমি লিখলাম মেঘ গর্জন করলে, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, ময়ূর, ময়ূর নৃত্য করে। এটা কোন বাক্য বলো, নৃত্য করে। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন বাক্য বলো তো একটু। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা কোন ধরনের বাক্য। ক্লাসটা মিস করলাম, ক্লাসটা শেয়ার করে রাখো, তাহলে পরবর্তীতে দেখে ফেলতে পারবা, পিডিএফ টিডিএফ যা আছে সবই দেখে ফেলতে পারবা। তাহলে লোকটি দরিদ্র, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এটা একটা সরল বাক্য। আসো এটারে আমরা দুইটা বাক্যে রূপান্তর করি। এটা সরল বাক্য, এটারে জটিল বাক্য কি নিব, জটিল বাক্য তোমাকে বলছি যে ভাই জটিল এবং যৌগিক দুইটাই সেম, দুইটাই কি সেম, কিন্তু জটিলের মধ্যে ডিপেন্ডেন্ট জিনিসটা থাকবে, একটা বাক্য আরেকটা বাক্যের উপর ডিপেন্ডেন্ট থাকবে, আর যৌগিকে এটা ফ্রি থাকবে, ফ্রি থাকবে। আসো মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, তাহলে লিখো যদি মেঘ গর্জন করে তবে ময়ূর নৃত্য করবে, বা যখন মেঘ গর্জন করবে তখন ময়ূর নৃত্য করে। যখন মেঘ গর্জন করে, গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, তখন ময়ূর নৃত্য করে বা নাচে, নৃত্য করে। ঠিক আছে, এখন তুমি যৌগিক করতে হবে, তোমার যৌগিকে করতে হলে তো তুমি এই ডিপেন্ডেন্ট জিনিসটা আনতে পারবে না, এই যে যখন তখন আনতে পারবে না। তখন তোমার কি করতে হবে, দুইটা বাক্য স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট বাক্য রাখতে হবে। সো ইন্ডিপেন্ডেন্ট বাক্য রাখো, দুইটা বাক্য লিখো যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে না, লিখো মেঘ গর্জন করবে এবং ময়ূর নৃত্য করবে। তাহলে মেঘ গর্জন করবে স্বাধীন বাক্য, এবং ময়ূর নৃত্য করবে এটা একটা স্বাধীন বাক্য। বুঝাতে পারলাম? মেঘ গর্জন করবে এটা একটা স্বাধীন বাক্য, এবং ময়ূর নৃত্য করবে এটা একটা স্বাধীন বাক্য। আশা করি আমরা এটা বোঝাতে পারলাম, আশা করি আমরা এটা বোঝাতে পারলাম। আচ্ছা, সো এই ছিল আমাদের মোটামুটিভাবে বাক্য রূপান্তরের সরল, জটিল এবং যৌগিক বাক্য। আশা করি তোমাদের অনেক বেশি উপকৃত হয়েছে তোমরা এই 2 ঘন্টার টানা ক্লাসে। তোমাদের সময় খুবই মূল্যবান, এই জন্য আমি আর বেশি কিছু বেসিক থেকে পড়াবো না, যা পড়ছো তাই, আর নতুন করে কোনো টপিক পড়ার দরকার নাই। ঠিক আছে, আর যে সাজেশন রচনার ক্ষেত্রে বা ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্মের ক্ষেত্রে সেগুলো একটু তোমরা দেখে নাও, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু হবে। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা সকল বোর্ডের প্রশ্ন তোমাদের অনুকূলে থাকুক, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল, সবার জন্য শুভকামনা থাকবে।
আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।